আজকে পরিদর্শন করব। সেই জায়গাগুলি পরিদর্শন করতে আমার সঙ্গে আছেন আমাদের এমআইসি মেম্বার বাপ্পি দাস মহাশয়। প্রথম আমরা শুরু করছি 36 নম্বর ওয়ার্ড নিতু দাস গুহ মহোদয়ের ওয়ার্ড, নিতু দে গুহ মহোদয়ের ওয়ার্ড থেকে। আমাদের নর্থ জোন চেয়ারম্যান গৌতম চন্দ্র আছেন, আমাদের এসসি ওয়েলফেয়ারের চেয়ারম্যান টুটন দাস আছেন, আমাদের তপন লোধ কাউন্সিলর আছেন, মনিন্দু লোধ কাউন্সিলর আছেন, প্রসঞ্জিৎ লোধ কাউন্সিলর আছেন, এছাড়াও আমাদের এএমসির বিভিন্ন আধিকারিকরা আছেন। আসলে সরকার সময়ের সঙ্গে সঙ্গে তফসিলি জাতিদের জন্য বিভিন্ন বহুমুখী পন্থা গ্রহণ করেছেন, কিন্তু সেগুলো আমাদের বর্তমানে যে একটি স্কিম এসেছে PMOY অজয় স্কিম, সেই স্কিমের আওতায় আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং ইনকাম জেনারেশনের যে বিষয়গুলো আছে সেইগুলো সরজমিনে আমরা নিজেরা দেখছি এবং দেখে এই বছরে 2023-24 অ্যাকশন প্ল্যান যেটা সেটা সাবমিট করার আগে আমরা নিজেরা তা পরিদর্শন করে তারপর সাবমিট করব। কি কি বিষয় এখানে মানে দেখতে পেলেন? কি কি এখন পর্যন্ত আমরা এখানে এসেছি নিতু গুহজির ওয়ার্ডে। এখানে আমরা যে জায়গাটা দেখেছি, নিতু গুহজি বলেছেন যে এই জায়গাতে ওনারা মার্কেট করতে চাইছেন, স্টল ডেভেলপমেন্টের জন্য এই এরিয়ার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা সামনে চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িয়েছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অবধি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে, উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনার সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অবধি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে, কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন অব্দি ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিয়মিত পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনের রূপ দেবো। আমরা জানি যে আমাদের কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। প্রফেসর থেকে এরকম কোনো আশাই করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনো কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেই। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার দাবি। সত্তর বরখাস্ত করতে হবে।
দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্বর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অব্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনাকে সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিভিপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টার মধ্যে কিছু জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিরাপদে পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনের রূপ দেবো আমরা। আমরা জানি যে আমাদের কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে কলেজের প্রফেসর। আমরা প্রফেসর থেকে এরকম কোনো আশাই করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনও কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেই। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে আন্দোলনের ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার বরখাস্ত দাবি। দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্বর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অব্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনাকে সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিভিপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টার মধ্যে কিছু জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিরাপদে পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনের রূপ দেবো আমরা। হবে
ইউনিভার্সিটিতে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে কলেজের প্রফেসর। আমরা প্রফেসর থেকে এরকম কোনো আশা করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনো কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেয়নি। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার বরখাস্ত দাবি দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে এক স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় 1-2 দিন চলে গেছে, এখন অব্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনার সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত আমরা জানি যে আমাদের কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে কলেজের প্রফেসর। আমরা প্রফেসর থেকে এরকম কোনো আশা করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনো কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেয়নি। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার বরখাস্ত দাবি দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের
যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অব্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনাকে সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিভিপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু তাদের আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিরাপদে পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনে রূপ দেবো আমরা। আমরা জানি যে আমাদের কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। কলেজের প্রফেসর থেকে এরকম কোনো আশা করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনও কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেয়নি। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে আন্দোলনের ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার কাছে দাবি। দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অব্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনাকে সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিভিপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু তাদের আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিরাপদে পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনে রূপ দেবো আমরা।
যে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে কলেজের প্রফেসর থেকে এরকম কোনো আশাই করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনো কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেয়নি। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার বরখাস্ত দাবি। দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঘটনা সামনে চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় 1-2 দিন চলে গেছে, এখন অব্দি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনার সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিয়মিত পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনের রূপ দেওয়া হবে। আমরা জানি যে আমাদের কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমার একটা দিদির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে কলেজের প্রফেসর থেকে এরকম কোনো আশাই করি না আমরা ছাত্রীরা। এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এখনো কোনো কিছুই করেনি, কোনো পদক্ষেপে নেয়নি। তো আমরা তার জন্য 3-4 দিন ধরে এখানে ব্যবস্থা করেছি, তারপরেও ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো আমরা আজকে আবার এখানে এসেছি একমাত্র ওনার বরখাস্ত দাবি। দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঘটনা সামনে চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর
যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অবধি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনার সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অবধি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিভিপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে, কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিয়মিত পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিন একটা বড় আন্দোলনের রূপ দেবো। আমি দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্ত্বর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অবধি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনার সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অবধি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিভিপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগেও তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে, কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিয়মিত পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমরা আগামী দিন একটা বড় আন্দোলনের রূপ দেবো। আমি দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা উনি এরকম কর্মকাণ্ডে জড়িত ছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস এরপর তিনি অন্যতম সদস্য শ্রদ্ধেয় প্রমন্ত্রীর মধ্যে তিনি জনজাতি পূজা মন্ডলী ভাইস প্রেসিডেন্ট আলাদা ত্রিপুরা। সবাইকে অনুরোধ করছে প্রোগ্রাম সমাপ্ত। विधानसभा केंद्र कम्युनिटी हॉल सीपीएम कांग्रेस का विभिन्न पॉलिटिकल पार्टी भारतीय जनता डॉक्टर मानिक साहा राजीव भट्टाचार्य वंदे मातरम सीपीएम कांग्रेस बीजेपी फाइनल सीपीएम कांग्रेस फाइनल भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम सीपीएम कांग्रेस बीजेपी फाइनल सीपीएम कांग्रेस फाइनल
भारत माता की भारत माता की भारत माता की हमारे धन्यवाद। সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল সংযত নলাম সবে সিপিএম কংগ্রেস জায়গায় বিজেপি ফাইনাল সংযত নলাম সবে বন্দে মাতরম নবগতদের স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল সংযত নলাম সবে সিপিএম কংগ্রেস জায়গায় বিজেপি ফাইনাল সংযত নলাম সবে বন্দে মাতরম নবগতদের স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ। মণ্ডলে জনজাতি মোর্চার উদ্যোগে আজকে জুলাইবাড়ি কমিউনিটি হলে একটি সভার আয়োজন করা হয়েছে। আর এই সভার মূল উদ্দেশ্য হল বিগত 2023-এর বিধানসভা নির্বাচনের আগে যারা এই ত্রিপুরা রাজ্যে বিরোধী দল হিসাবে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেস এবং সিপিএম থেকে আজকে প্রায় 276 পরিবারের প্রায় 700-র উপর ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তারা বুঝতে পারছেন যে এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার মানুষের জন্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, সেই কৃষক বলুন, গরিব অংশের মানুষ বলুন, কৃষি সমাজ বলুন, সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য, বিশেষ করে জনজাতি এলাকায় আমাদের মাননীয় মন্ত্রীরা যেভাবে কাজ করছেন দৃঢ়তার সঙ্গে, তৎসঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যেভাবে উনি সহায়তা প্রদান করছেন, তাতে মানুষের বিশ্বাস যে এই ত্রিপুরা রাজ্যে যদি উন্নয়ন হতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই সেটা সম্ভব। আজকের এই শুভ দিনে আমার সঙ্গে রয়েছেন আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, আমাদের এই জুলাইবাড়ি কেন্দ্রের আইপিএফটির বিধায়ক, আইপিএফটির যিনি আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রমোদ রিয়াং, আমাদের জেলা সভাপতি শঙ্কর রায়, আমাদের এমডিসি নমিনেটেড এমডিসি বিদ্যুৎ দেববর্মা থেকে শুরু করে সকল নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা নবাগতরা আমাদের দলে অংশগ্রহণ করেছেন তার সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরপর তিনি অন্যতম সদস্য শ্রদ্ধেয় প্রমোদ্রিয়ার মধ্যে তিনি জনজাতির পূজা মন্ডলী ভাইস প্রেসিডেন্ট আলাদা ত্রিপুরা। সবাইকে অনুরোধ করছে প্রোগ্রাম সমাপ্ত। विधानसभा केंद्र कम्युनिटी हल सीपीएम कांग्रेस का विभिन्न पॉलिटिकल पार्टी विरोधी दल जॉइंट फैमिली 276 परिवार 776 जन। तो
সামনে স্বাগত ভাষণ রাখবেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় বিদ্যুৎ মহোদয়। তো চিনি নারাই ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য ইয়ে দুর্গা ভাইয়ে ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, বন্দে মাতরম, সিপিএম কংগ্রেস জায়গায় বিজেপি ফাইনাল সংযোজন লামসগর, সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল সংযোজন লামসগর। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভট্টাচার্য জিন্দাবাদ, বন্দে মাতরম, সিপিএম কংগ্রেস জায়গায় বিজেপি ফাইনাল সংযোজন লামসগর, সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল সংযোজন লামসগর। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমায় ধন্যবাদ। নবাগতদের স্বাগতম, সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল সংযোজন লামসগর, সিপিএম কংগ্রেস জায়গায় বিজেপি ফাইনাল সংযোজন লামসগর। বন্দে মাতরম, নবাগতদের স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। নবাগতদের স্বাগতম, নবাগতদের স্বাগতম। সিপিএম কংগ্রেস জায়গায় ফাইনাল সংযোজন লামসগর, সিপিএম কংগ্রেস জায়গায় বিজেপি ফাইনাল সংযোজন লামসগর। বন্দে মাতরম, নবাগতদের স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ। মণ্ডলে জনজাতি মোর্চার উদ্যোগে আজকে জুলাইবাড়ি কমিউনিটি হলে একটি সভার আয়োজন করা হয়েছে। আর এই সভার মূল উদ্দেশ্য হল বিগত 2023-এর বিধানসভা নির্বাচনের আগে যারা এই ত্রিপুরা রাজ্যে বিরোধী দল হিসাবে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের প্রতি আস্থা হারিয়ে কংগ্রেস এবং সিপিএম থেকে আজকে প্রায় 276 পরিবারের প্রায় 700-র উপর ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र भारत। आज का भारत अपनी खोई हुई प्रतिष्ठा फिर से हासिल कर रहा है। आज का भारत विश्व में नई पहचान गढ़ रहा है। आज का भारत विश्व के शीर्ष 20 देशों के समूह G20 की मेजबानी कर रहा है, तो शंघाई सहयोग संगठन अंतर्राष्ट्रीय सौर गठबंधन की अध्यक्षता भी कर रहा है। भारत के साथ पीएम मोदी भारतीय मुद्रा रुपए को भी ग्लोबल पहचान दिला रहे हैं। तभी तो आज 18 देश रुपए में व्यापार करने में सहमति बना चुके हैं। इतना ही नहीं, इन 18 देशों के बैंकों के भारत में 30 वोस्ट्रो अकाउंट खुल चुके हैं और 64 देशों ने रुपए में व्यापार करने की इच्छा जताई है। ग्लोबल बनते भारत के साथ पूरा विश्व कंधे से कंधा मिलाकर खड़ा है। आज इजराइल, फ्रांस, अमेरिका, जापान, ऑस्ट्रेलिया, साउथ कोरिया जैसे विकसित देश भारत की तरफ आशा की नजरों से देख रहे हैं। चीन पर अंतर्राष्ट्रीय निर्भरता कम करने के लिए पीएम मोदी की मेक इन इंडिया एक प्रभावी योजना सिद्ध हुई है। आज चीन को छोड़कर बड़ी बड़ी कंपनियों का ठिकाना अब भारत बन रहा है और इस योजना की वजह से भारत विश्व का मैन्युफैक्चरिंग हब बनने के रास्ते पर है।
डिजिटल इंडिया ने वैश्विक रिकॉर्ड के साथ भारत का नाम वैश्विक स्तर पर बुलंद किया है। ऑनलाइन पेमेंट में जो स्तर अमेरिका और चीन जैसे देश नहीं छू पाए, भारत ने वो मुकाम हासिल कर दिखाया है। बीते साल 2022 में हर दिन 28 करोड़ से ज्यादा डिजिटल ट्रांजैक्शन हुई, जो चीन अमेरिका जैसे विकसित देशों से कहीं ज्यादा है। ये वैश्विक स्तर पर भारत का बढ़ता प्रभाव ही है कि पापुआ न्यू गिनी के प्रधानमंत्री जेम्स मारेट मोदी जी का स्वागत पैर छूकर करते हैं और भारत को विकासशील और गरीब देशों का लीडर बताते हैं। तो वहीं ऑस्ट्रेलिया के पीएम एंथनी अल्बनीज भी दुनिया के सामने प्रधानमंत्री नरेंद्र मोदी को बॉस बताते हैं। सदियों तक विश्व को रास्ता दिखाने वाला भारत 21वीं सदी में एक बार फिर मोदी जी के नेतृत्व में वैश्विक स्तर पर अपनी भूमिका निभाने के लिए तैयार हो रहा है। जुझारू और कर्मशील अध्यक्ष सम्माननीय दीपक प्रकाश जी, हमारे वरिष्ठ नेता, पूर्व में मुख्यमंत्री रहे सम्माननीय रघुवर दास जी, हमारे वरिष्ठ नेता, पूर्व में मुख्यमंत्री रहे हमारे वरिष्ठ साथी सम्माननीय बाबूलाल मरांडी जी, भारत सरकार में मंत्री और यहाँ कोडरमा से लोकप्रिय सांसद बहन अन्नपूर्णा देवी जी, हमारे राज्यसभा में साथी लक्ष्मीनारायण वाजपेयी जी, हमारे सह संगठन मंत्री नागेंद्र जी, करणवीर जी, हमारे राष्ट्रीय सचिव बहन आशा लखना जी, हमारे जयंत सिन्हा जी, हमारे राष्ट्रीय मोर्चा के हमारे अध्यक्ष समीर राव जी, राज्यसभा में मेरे साथी, सम्मानित मंच, समस्त सांसदगण, विधायकगण और यहाँ इतनी बड़ी संख्या में इतनी गर्मी में एकत्र आए हमारे कोडरमा, गिरिडीह, हजारीबाग और आसपास के क्षेत्रों के देशी और सज्जनों, मीडिया के मेरे साथी, प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया के मेरे साथी, सबसे पहले तो जब मैं गिरिडीह की धरती पर आया हूं तो इस पावन धरती पर पारसनाथ मंदिर, जो जैन धर्म का पवित्र स्थान है, उसे नमन करते हुए अपनी बात को प्रारंभ करता हूं। मित्रों, मैं झारखंड में आऊं और भगवान बिरसा मुंडा को बिना याद किए अपनी बात को प्रारंभ करूं, यह कदापि नहीं हो सकता। सबसे पहले तो मैं भगवान बिरसा मुंडा जी को नमन करते हुए, इस वीर भूमि को नमन करते हुए अपनी बात को प्रारंभ करता हूं। अगर मैं झारखंड की बात करूं तो हमारे सिद्धों कानू, हमारे नीलांबर पीतांबर, हमारे बुद्धू भगत, हमारे तिलका मांझी, इन सभी वीर योद्धाओं को भी मैं नमन करता हूं, आदरपूर्वक नमन करता हूं और फिर अपनी बात को प्रारंभ करता हूं। मित्रों, मेरे से पूर्व वक्ताओं ने, रघुवर दास जी ने, बाबूलाल मरांडी जी ने आपको गहराई से बताया कि किस तरीके से राज्य सरकार और केंद्र सरकार ने आपके हितों का हनन किया, किस तरीके से वो सरकार चला। लेकिन मैं यहां पर आदरणीय मोदी जी की सरकार में 9 साल में सेवा, सुशासन और गरीब कल्याण के लिए किए गए कार्यों की चर्चा करने के लिए आया, क्योंकि आज भारत की बदलती तस्वीर और तब्दीली का नेतृत्व करने वाले और कोई नहीं, वह हमारे आदरणीय प्रधानमंत्री
speaks, world listens. जब भारत बोलता है तो दुनिया सुनती है। कल का दिन ऐतिहासिक दिन है। वैसे दिन साधारणतः घट जाते हैं, लोग याद नहीं रखते, लोग भूल जाते हैं, लेकिन कल का दिन ऐतिहासिक था जब 21 जून को भारत के प्रधानमंत्री यूनाइटेड नेशन जनरल असेंबली के प्रांगण में अपनी संस्कृति से जुड़ा अपनी विधा योगा को अंतर्राष्ट्रीय योग दिवस दुनिया के लिए मनाया जा रहा था, तो उसका नेतृत्व न्यूयॉर्क में प्रधानमंत्री जी कर रहे थे। और ये भारत की विधा, भारत की संस्कृति से जुड़ा हुआ योग, इसको दुनिया में प्रसारित करने का काम, अंतर्राष्ट्रीय योग दिवस बनाने का काम और मनाने का काम और इसका नेतृत्व करने का काम अगर किसी ने किया है तो वो हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। उसको भी हम ध्यान रखें। मित्रों, पिछले कल वो दुनिया के टॉप सीईओ के साथ मिल रहे हैं, और जब हम टॉप सीईओ की बात करते हैं तो नोबेल प्राइज विनर पॉल रोमर ने कहा कि मोदी अच्छा होता है जिस दिन हम कुछ नई चीज सीखते हैं। आज मैं मोदी जी से मिला हूं और मैंने जाना कि किस तरीके से मोदी जी ने आधार को भारत के विकास का आधार बना दिया है। इस बात को उन्होंने कहा। उसी तरीके से अगर हम कहें तो एलन मस्क ने कहा, आई एम मोदी फैन, मैं मोदी का प्रशंसक हूं। कौन कह रहा है? दुनिया के टॉप सीईओ, दुनिया के टॉप बिजनेसमैन, और जिसको हम कहते हैं कि दुनिया में आर्थिक जगत में लीड करने वाले लोग, वो कहते हैं कि हम मोदी के प्रशंसक हैं। इसलिए आज बदलता भारत, आज बदलती तस्वीर, या हम सब लोगों को ध्यान रखना है। अभी ऑस्ट्रेलिया के प्रधानमंत्री ने कहा, मोदी यू आर द बॉस। एलन मस्क बोलते हैं, आई एम फैन ऑफ मोदी। कोई कहता है ग्लोबल लीडर, कोई कहता है मोदी यू आर द हीरो, कोई कहता है मोदी यू आर द रिफॉर्मर इन चीफ। बदलाव के आप चीफ हो, बदलाव लाने वाले आप अकेले नेता हो, ये दुनिया बोलती है। कोई बोलता है महान देशभक्त। ये दुनिया में मोदी जी को अलंकृत करके दुनिया में मोदी जी के बारे में प्रशंसा होती है, लेकिन जिसे दुनिया प्रशंसा करती है, जिसे दुनिया प्रशंसा करती है, उसे हमें दुख के साथ कहना पड़ता है कि हमारे कांग्रेस भाइयों को मोदी जी की प्रशंसा, देश की प्रशंसा आती नहीं है। और वो जब लोग बोल रहे मोदी यू आर द बॉस, यू आर द हीरो, यू आर द रिफॉर्मर, महान देशभक्त, तो हमारे कांग्रेस के लोगों के अल्फाज होते हैं, मोदी सांप जैसा है, मोदी बिच्छू जैसा है, मोदी अनपढ़ है, मोदी चाय बेचने वाला है, ये क्या प्रधानमंत्री चलाएगा, इसके पास डिग्री नहीं है। दुनिया मोदी जी की प्रशंसा करती है, लेकिन कांग्रेस के लोग उनको सांप, बिच्छू, अनपढ़, चाय वाला, नीच ऐसे शब्दों से संबोधन करते हैं। लेकिन ये उनको मालूम नहीं है कि जितने वो शब्द इस प्रकार के लेते हैं, उतनी ही मोदी जी की छवि दुनिया में और देश में बढ़ करके आगे आती है और वो सेवा में जुटते हैं। इसको भी ध्यान रखना है। मित्रों, आप देखिए, मैं आपके सामने कुछ आंकड़े में दिखा सकता हूं। आज दुनिया में आर्थिक मंदी है, अमेरिका में आर्थिक मंदी है, यूरोप में आर्थिक मंदी है, ऑस्ट्रेलिया में आर्थिक मंदी है। कोरोना की मार और चपेट और यूक्रेन की लड़ाई और रशिया के साथ सप्लाई चेन का हैम्पर होना, इसने दुनिया की आर्थिक मंदी को क्रिएट किया है। लेकिन
इस आर्थिक मंदी में भी भारत अकेला आर्थिक दृष्टि से सबसे मजबूत खड़ा है, तो भारत खड़ा है, इस बात को भी हम याद रखें। और मॉर्गन स्टैनली बोलते हैं इंडिया हैज ए वेरी स्ट्रॉन्ग इकोनॉमी, भारत की अर्थव्यवस्था बहुत मजबूत है, ये मॉर्गन स्टैनली कहते हैं, इसको भी हमको याद रखें। ये जहां दुनिया में अगर आर्थिक दृष्टि से कोई ब्राइट स्पॉट है, अगर कोई आशा की किरण है, तो वो भारत है, इसको भी हमको समझना है। और मैं कहने के लिए नहीं कह रहा हूं मित्रों, याद रखिए, और पत्रकार मित्र भी जान लें, 2014 में भारत की आर्थिक व्यवस्था 10वें पायदान पर खड़ी थी। आज मोदी जी के नेतृत्व में भारत की अर्थव्यवस्था, जिस देश इंग्लैंड ने हमको 200 साल से ज्यादा राज किया, उसको पछाड़ करके 5वीं नंबर की अर्थव्यवस्था बन गई है, ये भी हमको याद रखना है। 5th लार्जेस्ट इकोनॉमी। हम आज 884.8 बिलियन US डॉलर का फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट भारत में है। इस बार स्टील, जिसके लिए झारखंड भी जाना जाता है, स्टील आज दुनिया में हम 4थे नंबर से 2रे नंबर के स्टील मैन्युफैक्चरर हो गए। आज हम जापान को पछाड़ करके, जो ऑटोमोबाइल में टाटा डैटसन जैसी गाड़ियों के लिए जाना जाता था, आज डैटसन वाली जापान, टोयोटा वाली जापान, उसको पछाड़ करके 3रे नंबर की सबसे बड़ी ऑटोमोबाइल मार्केट भारत बन गई है, ये भी हमको ध्यान रखना है। आज से 2014 में 9 साल पहले 92% 92% मोबाइल बाहर से आता था। 92% मोबाइल भारत में चाइना और बाहर के देशों से आता था। आज 97% मोबाइल भारत में बनता है और एप्पल भी अब भारत में बनने लगा है, ये बड़ी तस्वीर है। और इसीलिए इंफ्रास्ट्रक्चर में देखें तो भारत में पिछले 9 सालों में 18 लाख करोड़ रुपए सिर्फ सड़क, हाईवे, एयरवे, रोडवे और रेलवे, इस पर 18 लाख करोड़ रुपए खर्च हुए। और इस साल हमारे यहाँ 9 सालों में जहां 54,000 किलोमीटर की सड़क बनी, नेशनल हाईवे बने, वहीं मेट्रो रेल 616 किलोमीटर बने हैं, ये भी हमको ध्यान रखना है। मित्रों, आपको जानकर के खुशी होगी कि एवरेज रेल की पटरी जहां 2014 में 5 किलोमीटर 5.6 किलोमीटर बनती थी, आज 14.3 किलोमीटर प्रतिदिन रेल की लाइनें बिछाई जा रही हैं, ये होगी तस्वीर। जब नेशनल हाईवे प्रतिदिन 12 किलोमीटर बनते थे, आज 29 किलोमीटर प्रतिदिन नेशनल हाईवे बन रहा है। 1 लाख करोड़ रुपए खर्च किए जा रहे हैं, इसी बात इसको भी ध्यान रखना। मित्रों, 9 साल में 72 एयरपोर्ट है, 74 और मोदी 7 साल में 14 एयरपोर्ट बने, और मोदी ने 9 साल के अंदर 74 एयरपोर्ट, 74 एयरपोर्ट बना दिए। ये भारत की तस्वीर। मित्रों, हम लोग 5G की बात करते हैं तो 5G सिर्फ एयर कनेक्टिविटी किया है, ये भी हमको ध्यान रखना है। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना 80 करोड़ की जनता को 5 किलो गेहूं या 5 किलो चावल देना, ये अपने आप में बताता है। और झारखंड में 2 करोड़ 60 लाख लोगों को प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना में 5 किलो गेहूं या 5 किलो चावल मिल रहा है, इसको भी हमको ध्यान रखना है। आज इंटरनेशनल मॉनिटरी फंड IMF कहता है कि भारत की गरीबी 22% से घट करके 10% से भी कम रह गई है, और भारत की अति गरीबी 1%
को 5 लाख रुपए का हेल्थ कवर, वो कहीं और नहीं, यही झारखंड के रांची की धरती से मित्रों मैं आपको बताता हूं, ये जो 50 करोड़ लोग हैं ये कौन है? ये किसी जाति के आधार पर नहीं है, गरीबी के आधार पर, प्रोफेशन के आधार पर। कौन है ये लोग? चाय वाला, रिक्शा वाला, ठेला वाला, रेडी वाला, सब्जी वाला, गांव का, बस का ड्राइवर, बस का कंडक्टर, लिफ्ट मैन, रैक पिकर, जो कूड़ेदान से प्लास्टिक इकट्ठा करता है, ऐसे गरीब लोगों को मोदी जी ने 50 करोड़ लोगों को हर साल गंभीर बीमारी से लड़ने के लिए 5 लाख रुपए का हेल्थ कवर दिया है। ये बदलता भारत है, इसको हम मित्रों, प्रधानमंत्री आवास 4 करोड़ लोगों को मकान मिले, 18 लाख लोगों को मकान झारखंड में मिले, 18 लाख लोगों को। मैं आपके साथ एक बात कहना चाहता हूं, मैं 1993 में विधायक बन गया, 1993 में मैं विधायक बना और मेरे पास मेरा वीडियो ब्लॉक डेवलपमेंट ऑफिसर आता था और कहता था नड्डा जी आपको खुशखबरी देनी है। मैं कहता था क्या है खुशखबरी? तो कहता था आपको एक पंचायत में एक इंदिरा आवास योजना का घर मिला है, बताइए इसको किसको? मैं कसम में इसमें बन जाता था, एक ना 100 दिमाग किसको दूं? एक पंचायत में एक इंदिरा आवास की योजना का घर। ये था कांग्रेस का शासन, ये थी कांग्रेस की सरकार। और आज 4 करोड़ घर पक्के मकान मोदी जी ने 9 साल में बना करके दे दिए और झारखंड में अकेले 16 लाख घर बना दिए। और आपको जानकर के खुशी होगी कि घर का मालिक नहीं है, मालकिन है। ये महिला सशक्तिकरण का तरीका मोदी जी ने निकाला, इसको भी हमको समझना चाहिए। जल जीवन मिशन, आज लगभग जल जीवन मिशन में हम लोगों ने करोड़ों 9.9 करोड़ घरों को जल से जोड़ा है और आपके यहाँ भी 1 करोड़ से ज्यादा लोगों को जल मिशन में जोड़ने का काम किया है। तो प्रधानमंत्री योजना में दिख रहा है, ये भी हमको मित्रों, युवाओं के लिए, किसानों के लिए प्रधानमंत्री किसान सम्मान निधि। अगर मैं किसान सम्मान निधि की बात करूं, 11 करोड़ 78 लाख लोगों को हर चौथे महीने 2-2 हजार रुपए प्रधानमंत्री किसान सम्मान निधि में देने का काम किया। तो नरेंद्र मोदी जी ने किया है और ये डायरेक्ट बेनिफिट ट्रांसफर है, बीच में कोई भी कौलिया नहीं है। मोदी जी एक बटन दबाते हैं और 15 सेकंड के अंदर 10 करोड़ 78 लाख किसानों के खाते में 2-2 हजार रुपए 15 सेकंड के अंदर पहुंच जाता है। ये बदलता भारत है, इसको भी हमको समझना है। इसलिए मित्रों, चाहे जनधन की बात हो, चाहे एग्रीकल्चर की बात हो, अभी आप देखिए प्रधानमंत्री किसान सम्मान निधि में झारखंड में 22 लाख लोगों किसानों को इसमें जोड़ा गया है। 22 लाख। फसल बीमा योजना में 1 करोड़ 33 लाख किसानों को जोड़ा गया है और उनके हेल्थ क्लेम को दूर किया गया है। ये भी हमको समझना चाहिए। इसलिए मित्रों, विकास की दृष्टि से एक कहानी जो हम सबके सामने है, वो भी हम सबको देखने को मिला। मित्रों, मैं आपका ज्यादा समय नहीं दूंगा, विकास की बात मैंने आपको बताई, लेकिन झारखंड के विकास की बात करूं तो 2402 किलोमीटर सड़क बनी थी झारखंड में और आज नेशनल हाईवे 7791 किलोमीटर झारखंड में नेशनल हाईवे बना है। ये मैं आपको बताना चाहता हूं। उसी तरीके से 103 किलोमीटर का हाईवे का स्ट्रेच रांची से चांदी 1479 करोड़ रुपए खर्च करके बना है। ये भी हम लोग मोदी जी ने 16,800 करोड़ रुपए के फाउंडेशन स्टोन और इनॉग्रेशन पिछले साल भी कहा मोदी जी ने किया। ये भी हमको ध्यान रखना है। रांची का रेलवे स्टेशन, उसका डेवलपमेंट, जसीडी का बाईपास, कोटा का रोड मेंटेनेंस, डिपो, गढ़वा
आपने नहीं दिया। आदरणीय मोदी जी ने झारखंड की धरती पर देवघर में आकर के वह भी आपको समर्पित किया, ये भी आपको दिया। मुझे याद है मेरा बचपन रांची में गुजरा है, कैसे लोग कलकत्ता जाया करते थे इलाज के लिए, कैसे लोग पटना जाया करते थे इलाज के लिए। आज देवघर में आपका ऑल इंडिया मेडिकल सर्विस हो गया है, ये भी है। लेकिन मित्रों, मुझे दुख के साथ कहना पड़ता है कि जहां मोदी जी ने एक विकास की कहानी, एक विकास की एक यात्रा को आगे बढ़ाया, वहीं झारखंड को हेमंत की सरकार ने, हेमंत सोरेन की सरकार ने हर तरीके से पीछे धकेलने का काम किया। तो ये झारखंड मुक्ति मोर्चा और कांग्रेस की सरकार मिलकर के सरकार में उसको करके दिया है। लेकिन आज आतंक भ्रष्टाचार में डूबी हुई ये हेमंत की सरकार है, ये झारखंड मुक्ति मोर्चा। आज ये तुष्टीकरण में लगी हुई सरकार है, अपीसमेंट में लगी हुई सरकार, और कानून व्यवस्था चरमरा गई है। एक तरीके से कानून को तोड़ने वालों का साथ देने का काम वर्तमान सरकार कर रही है, ये भी हमको ध्यान रखना है। क्या ऐसी सरकार चाहिए आपको? ऐसी सरकार चाहिए आपको? मैं पीछे से सुनना चाहता हूं, ऐसी सरकार चाहिए क्या? जरा हाथ जला के बताइए, चाहिए क्या? ऐसी सरकार चाहिए क्या? आतंक भ्रष्टाचार, तुष्टीकरण और उसके साथ साथ कानून व्यवस्था का ध्वस्त हो जाना और गैर सामाजिक तत्वों को बढ़ावा मिलना और लॉलेसनेस का चरम सीमा पर पहुंचना, ये आज जेएमएम और कांग्रेस की सरकार की है। मित्रों, जमीन का घोटाला, लैंड स्कैम, दिस गवर्नमेंट, ये सरकार घोटालों की सरकार है, घोटालों की। जमीन घोटाला, लैंड स्कैम, सबसे बड़ा हिस्ट्री में झारखंड में अगर लैंड स्कैम हुआ है तो वो झारखंड मुक्ति मोर्चा हेमंत सोरेन की सरकार में हुआ, ये भी हमको ध्यान रखना है। लिकर स्कैम, शराब घोटाला, पता नहीं इन सरकारों का शराब से क्या क्या रिश्ता है। जहां देखो, जहां गैर भाजपा सरकार है वहां शराब घोटाला, वहां शराब घोटाला, जहां भी शराब का घोटाला। उसी तरीके से इलीगल माइनिंग और हेमंत सोरेन की सरकार और हेमंत का आशीर्वाद, ये अपने आप में जुड़ी हुई बात है, उसको भी हमने और आपने देखा होगा कि साहेबगंज में किस तरीके से इलीगल माइनिंग हो सकते, वहां पर भी काम चल रहा है। लेकिन मित्रों, अगर मैं तुष्टीकरण की बात करूं तो संथाल परगना के क्षेत्र में जो संरक्षण इलीगल बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स को मिल रहा है और झारखंड मुक्ति मोर्चा के लोग और कांग्रेस के लोग उनके संरक्षण में खड़े हैं, यह बहुत ही दुखदायी बात है। संथाल परगना में बांग्लादेशी घुसपैठ को अगर कोई शरण दे रहा है तो वो हेमंत सोरेन की सरकार दे रही है और गैर राष्ट्रवादी लोगों को कर पा रहे हैं, ये भी हमको ध्यान रखना है। मित्रों, आपको जानकर के दुख भी होगा कि किस तरीके से संथाल परगना में हमारी आदिवासी महिलाओं के साथ अत्याचार हो, संथाल परगना में किस तरीके से आदिवासी महिलाओं का शोषण हो रहा है और ये शोषण सरकार की देख रेख में हो रहा है। मैं पूरी जिम्मेदारी के साथ बोलना चाहता हूं, सरकार की देख रेख में बिल्कुल आंखें मूंद करके बैठे, घटनाओं में घटनाएं हो रही, महिलाओं के साथ अत्याचार होगा, दुराचार होगा, कोई दूसरे बात नहीं। और आप देखिए, अगर मैं आप बात करूं तो ट्राइबल बहनों के साथ तो हुआ ही हुआ, लेकिन जिस तरीके से महादेव की बारात को देवघर में जिस तरीके से अटैक किया गया और उसको डिस्टर्ब किया गया और इस यात्रा को डिस्टर्ब किया गया और सरकार मूल दर्शक बनी, ये बताता है कि किस तरीके से आज ये सारी की सारी मित्रों, जो हमारे इलीगल इमिग्रेंट्स हैं, यानी जो घुसपैठिए हैं, बांग्लादेशी घुसपैठिए हैं, रोहिंग्या हैं, वो लोग हमारे ट्राइबल बहनों को फुसलाकर, ट्राइबल बहनों के साथ गलत व्यवहार करके
प्रतिशत हुए। दुनिया ने भारत के खिलाफ को साबित किया। मोदी जी के नेतृत्व में भारत आगे बढ़ रहा है। ये दीगर बात है कि कांग्रेसियों के पेट में मरोड़ आ रही है। कांग्रेस के पेट में मरोड़ इसलिए आ रही है कि मोदी जी का विरोध करते करते वो आजकल भारत का विरोध करने लगे हैं। ये बहुत ही दुखदाई बात है। लेकिन क्या करें, ये लोग जो बौखला गए हैं, जो विकास की कहानी में अपने आप को शामिल नहीं कर रहे, इनका वही असर होगा जो आप सब लोग आगे बढ़ेंगे तो जिस तरीके से इनकी बौखलाहट बढ़ रही है, ये बौखलाते रहेंगे। हम विकास की नई कहानी लिखेंगे और भारत को अमृतकाल में एक विकसित भारत बनाने में कोई कसर नहीं छोड़ेंगे। यही मैं कहना चाहता हूँ। आपने मेरी बात सुनी, आपका बहुत बहुत धन्यवाद। जय भारत, जय झारखंड, जय जोहार। बहुत बहुत धन्यवाद माननीय राष्ट्रपति जी का, बहुत बहुत आभार। और मैं मुनीर देवी जी जो जिला परिषद की विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र भारत। आज का भारत अपनी खोई हुई प्रतिष्ठा फिर से हासिल कर रहा है। आज का भारत विश्व में नई पहचान गढ़ रहा है। आज का भारत विश्व के शीर्ष 20 देशों के समूह G20 की मेजबानी कर रहा है तो शंघाई सहयोग संगठन अंतर्राष्ट्रीय सौर गठबंधन की अध्यक्षता भी कर रहा है। भारत के साथ पीएम मोदी भारतीय मुद्रा रुपए को भी ग्लोबल पहचान दिला रहे हैं। तभी तो आज 18 देश रुपए में व्यापार करने में सहमति बना चुके हैं। इतना ही नहीं, इन 18 देशों के बैंकों के भारत में 30 वोस्ट्रो अकाउंट खुल चुके हैं और 64 देशों ने रुपए में व्यापार करने की इच्छा जताई है। ग्लोबल बनते भारत के साथ पूरा विश्व कंधे से कंधा मिलाकर खड़ा है। आज इजराइल, फ्रांस, अमेरिका, जापान, ऑस्ट्रेलिया, साउथ कोरिया जैसे विकसित देश भारत की तरफ आशा की नजरों से देख रहे हैं। चीन पर अंतर्राष्ट्रीय निर्भरता कम करने के लिए पीएम मोदी की मेक इन इंडिया एक प्रभावी योजना सिद्ध हुई है। आज चीन को छोड़कर बड़ी बड़ी कंपनियों का ठिकाना अब भारत बन रहा है और इस योजना की वजह से भारत विश्व का मैन्युफैक्चरिंग हब बनने के रास्ते पर है। डिजिटल इंडिया ने वैश्विक रिकॉर्ड के साथ भारत का नाम वैश्विक स्तर पर बुलंद किया है। ऑनलाइन पेमेंट में जो स्तर अमेरिका और चीन जैसे देश नहीं छू पाए, भारत ने वो मुकाम हासिल कर दिखाया है। बीते साल 2022 में हर दिन 28 करोड़ से ज्यादा डिजिटल ट्रांजैक्शन हुई, जो चीन, अमेरिका जैसे विकसित देशों से कहीं ज्यादा है। ये वैश्विक स्तर पर भारत का बढ़ता प्रभाव ही है कि पापुआ न्यू गिनी के प्रधानमंत्री जेम्स मारेप मोदी जी का स्वागत पैर छूकर करते हैं और भारत को विकासशील और गरीब देशों का लीडर बताते हैं। तो वहीं ऑस्ट्रेलिया के पीएम एंथनी अल्बनीज भी दुनिया के सामने प्रधानमंत्री नरेंद्र मोदी को बॉस बताते हैं। सदियों तक विश्व को रास्ता दिखाने वाला भारत 21वीं सदी में एक बार फिर मोदी जी के नेतृत्व में वैश्विक स्तर पर अपनी भूमिका निभाने के लिए तैयार हो रहा है। आज के इस जनसभा में मंच पर उपस्थित भारतीय जनता पार्टी के जुझारू और कर्मशील अध्यक्ष सम्माननीय दीपक प्रकाश जी, हमारे वरिष्ठ नेता, पूर्व में मुख्यमंत्री रहे सम्माननीय रघुवर दास जी, हमारे वरिष्ठ नेता, पूर्व में मुख्यमंत्री रहे हमारे वरिष्ठ साथी सम्माननीय बाबूलाल मरांडी जी, भारत सरकार में मंत्री और यहाँ कोडरमा से लोकप्रिय सांसद बहन अन्नपूर्णा देवी जी, हमारे राज्यसभा में साथी लक्ष्मीनारायण वाजपेयी जी, हमारे सह संगठन मंत्री नागेंद्र जी, करणवीर जी, हमारे राष्ट्रीय सचिव बहन आशा लंगा जी, हमारे जयंत सिन्हा जी, हमारे राष्ट्रीय मोर्चा के हमारे अध्यक्ष समीर राव जी, राज्यसभा में मेरे साथ
समस्त सांसदगण, विधायकगण और यहाँ इतनी बड़ी संख्या में इतनी गर्मी में एकत्र आए हमारे कोडरमा, गिरिडीह, हजारीबाग और आसपास के क्षेत्रों के देशी और सज्जनों, मीडिया के मेरे साथी, प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया के मेरे साथी, सबसे पहले तो जब मैं गिरिडीह की धरती पर आया हूं तो इस पावन धरती पर पारसनाथ मंदिर जो जैन धर्म का पवित्र स्थान है उसे नमन करते हुए अपनी बात को प्रारंभ करता हूं। मित्रों, मैं झारखंड में आऊं और भगवान बिरसा मुंडा को बिना याद किए अपनी बात को प्रारंभ करूं, यह कदापि नहीं हो सकता। सबसे पहले तो मैं भगवान बिरसा मुंडा जी को नमन करते हुए, इस वीर भूमि को नमन करते हुए अपनी बात को प्रारंभ करता हूं। अगर मैं झारखंड की बात करूं तो हमारे सिद्धो कानू, हमारे नीलांबर पीतांबर, हमारे बुद्धू भगत, हमारे तिलका मांझी, इन सभी वीर योद्धाओं को भी मैं नमन करता हूं, आदरपूर्वक नमन करता हूं और फिर अपनी बात को प्रारंभ करता हूं। मित्रों, मेरे से पूर्व वक्ताओं ने, रघुवर दास जी ने, बाबूलाल मरांडी जी ने आपको गहराई से बताया कि किस तरीके से राज्य सरकार और केंद्र सरकार ने आपके हितों का हनन किया, किस तरीके से वो सरकार चला। लेकिन मैं यहां पर आदरणीय मोदी जी की सरकार में 9 साल में सेवा, सुशासन और गरीब कल्याण के लिए किए गए कार्यों की चर्चा करने के लिए आया, क्योंकि आज भारत की बदलती तस्वीर और तकदीर का नेतृत्व करने वाले और कोई नहीं, वह हमारे आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी हैं, जिन्होंने देश की तस्वीर और तकदीर बदली। आज तो हम सबको खुशी होती है जब हमारे प्रधानमंत्री बोलते हैं तो दुनिया, ये कहा जाता है कि when India speaks, world listens। जब भारत बोलता है तो दुनिया सुनती है। कल का दिन ऐतिहासिक दिन है। वैसे दिन साधारणतः घट जाते हैं, लोग याद नहीं रखते, लोग भूल जाते हैं, लेकिन कल का दिन ऐतिहासिक था जब 21 जून को भारत के प्रधानमंत्री यूनाइटेड नेशन जनरल असेंबली के प्रांगण में अपनी संस्कृति से जुड़ा, अपनी विधा योगा को अंतर्राष्ट्रीय योग दिवस दुनिया के लिए मनाया जा रहा था, तो उसका नेतृत्व
दुनिया बोलती है। कोई बोलता है महान देशभक्त, ये दुनिया में मोदी जी को अलंकृत करके दुनिया में मोदी जी के बारे में प्रशंसा होती है। लेकिन जिसे दुनिया प्रशंसा करती है, जिसे दुनिया प्रशंसा करती है, उसे हमें दुख के साथ कहना पड़ता है कि हमारे कांग्रेस भाइयों को मोदी जी की प्रशंसा, देश की प्रशंसा आती नहीं है। और वो जब लोग बोल रहे हैं मोदी यू आर द बॉस, यू आर द हीरो, यू आर द रिफॉर्मर, महान देशभक्त, तो हमारे कांग्रेस के लोगों के अल्फाज होते हैं मोदी सांप जैसा है, मोदी बिच्छू जैसा है, मोदी अनपढ़ है, मोदी चाय बेचने वाला है, ये क्या प्रधानमंत्री चलाएगा, इसके पास डिग्री नहीं है। दुनिया मोदी जी की प्रशंसा करती है, लेकिन कांग्रेस के लोग उनको सांप, बिच्छू, अनपढ़, चाय वाला, नीच ऐसे शब्दों से संबोधन करते हैं। लेकिन ये उनको मालूम नहीं है कि जितने वो शब्द इस प्रकार के लेते हैं, उतनी ही मोदी जी की छवि दुनिया में और देश में बढ़ करके आगे आती है और वो सेवा में जुटते हैं।
की तकदीर बदलने का काम इन 9 सालों में किया है। ये भी प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना 80 करोड़ की जनता को 5 किलो गेहूं या 5 किलो चावल देना, यह अपने आप में बताता है। और झारखंड में 2 करोड़ 60 लाख लोगों को प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना में 5 किलो गेहूं या 5 किलो चावल मिल रहा है। इसको भी हमको ध्यान रखना है। आज इंटरनेशनल मॉनिटरी फंड IMF कहता है कि भारत की गरीबी 22% से घट करके 10% से भी कम रह गई है और भारत की अति गरीबी 1% से भी कम आ गई है। ये भारत की बदलती तस्वीर मोदी जी ने खड़ी की है, उसको भी हमको याद रखना है। आयुष्मान भारत जिसकी चर्चा डॉक्टर राव जी कर रहे थे, आयुष्मान भारत 50 करोड़ लोगों को 50 करोड़ पीपल 5 लाख रुपए का हर साल हेल्थ कवर, यानी भारत की 40% की आबादी को 5 लाख रुपए का हेल्थ कवर, वो कहीं और नहीं, यही झारखंड के रांची की धरती से मित्रों मैं आपको बताता हूं, ये जो 50 करोड़ लोग हैं ये कौन है? ये किसी जाति के आधार पर नहीं है, गरीबी के आधार पर है, प्रोफेशन के आधार पर है। कौन है ये लोग? चाय वाला, रिक्शा वाला, ठेला वाला, रेडी वाला, सब्जी वाला, गांव का बस का ड्राइवर, बस का कंडक्टर, लिफ्टमैन, रैक पिकर, जो कूड़ेदान से प्लास्टिक इकट्ठा करता है, ऐसे गरीब लोगों को मोदी जी ने 50 करोड़ लोगों को हर साल गंभीर बीमारी से लड़ने के लिए 5 लाख रुपए का हेल्थ कवर दिया है। ये बदलता भारत है, इसको हमको समझना है। मित्रों, प्रधानमंत्री आवास 4 करोड़ लोगों को मकान मिले, 18 लाख लोगों को मकान झारखंड में मिले, 18 लाख लोगों को। मैं आपके साथ एक बात कहना चाहता हूं, मैं 1993 में विधायक कर लिया, 1993 में मैं विधायक कर लिया और मेरे पास मेरा वीडियो ब्लॉक डेवलपमेंट ऑफिसर आता था और कहता था नड्डा जी आपको खुशखबरी देनी है। मैं कहता था क्या है खुशखबरी? तो कहता था आपको एक पंचायत में एक इंदिरा आवास योजना का घर मिला है, बताइए इसको किसको? मैं पसंद में पड़ जाता था, एक अनाज 100 बीमार किसको दूं? एक पंचायत में एक इंदिरा आवास की योजना का घर। ये था कांग्रेस का शासन, ये थी कांग्रेस की सरकार और आज 4 करोड़ घर पक्के मकान मोदी जी ने 9 साल में बना करके दे दिए और झारखंड में अकेले 16 लाख घर बना दिए। और आपको जान करके खुशी होगी कि घर का मालिक नहीं है, मालकिन है। ये महिला सशक्तिकरण का तरीका मोदी जी ने निकाला, इसको भी हमको समझना चाहिए। जल जीवन मिशन, आज लगभग जल जीवन मिशन में हम लोगों ने करोड़ों 9.9
उसी तरीके से इलीगल माइनिंग और हेमंत सोरेन की सरकार और हेमंत का आशीर्वाद, ये अपने आप में जुड़ी हुई बात है, उसको भी हमने और आपने देखा होगा कि साहेबगंज में किस तरीके से इलीगल माइनिंग हो सकते वहां पर भी काम चल रहा है। लेकिन मित्रों, अगर मैं तुष्टिकरण की बात करूं तो संथाल परगना के क्षेत्र में जो संरक्षण इलीगल बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स को मिल रहा है और झारखंड मुक्ति मोर्चा के लोग और कांग्रेस के लोग उनके संरक्षण में खड़े हैं, यह बहुत ही दुखदायी बात है। संथाल परगना में बांग्लादेशी घुसपैठ को अगर कोई शरण दे रहा है तो वो हेमंत सोरेन की सरकार दे रही है और गैर राष्ट्रवादी लोगों को पल पा रहे हैं, ये भी हमको उठाना है। मित्रों, आपको जान करके दुख भी होगा कि किस तरीके से संथाल परगना में हमारी आदिवासी महिलाओं के साथ अत्याचार हो रहा है। संथाल परगना में किस तरीके से आदिवासी महिलाओं का शोषण हो रहा है और ये शोषण सरकार की देख रेख में हो रहा है। मैं पूरी जिम्मेवारी के साथ बोलना चाहता हूँ, सरकार की देख रेख में बिल्कुल आंखें मूंद करके बैठे, घटनाओं पे घटनाएं हो रही, महिलाओं के साथ अत्याचार हो रहा, दुराचार हो रहा, कोई दूसरे बात नहीं। और आप देखिए, अगर मैं आप बात करूं तो ट्राइबल बहनों के साथ तो हुआ ही हुआ, लेकिन जिस तरीके से महादेव की बारात को देवघर में जिस तरीके से अटैक किया गया और उसको डिस्टर्ब किया गया और इस यात्रा को डिस्टर्ब किया गया और सरकार मूल दर्शक बनी, ये बताता है कि किस तरीके से आज ये सारी की सारी मित्रों, जो हमारे इलीगल इमिग्रेंट्स हैं, यानी जो घुसपैठिए हैं, बांग्लादेशी घुसपैठिए हैं, रोहिंग्या हैं, वो लोग हमारे ट्राइबल बहनों को फुसलाकर, ट्राइबल बहनों के साथ गलत व्यवहार करके उनका शोषण कर रहे हैं। लेकिन सरकार आंख मूंद करके बैठी है, यह सत्य लगाती बैठी है। हम भूल नहीं सकते सुश्री अंकिता सिंह का किस्सा, हम भूल नहीं सकते राधिका पहाड़िया का किस्सा। ये अपने आप में बताते हैं कि किस तरीके से जेएमएम की हेमंत सोरेन की सरकार किस तरीके से उदासीन है, किस तरीके से उनकी इनसेंसिटिविटी है, उसके बारे में ये निश्चित रूप से बताता है। मित्रों, मैं ये कहना चाहूंगा कि विपरीत परिस्थिति में भी आपने एनडीए के कैंडिडेट को रामगढ़ से बहन सुनीता चौधरी को आपने चुनाव जिताया, इसके लिए भी आपको मैं बधाई देता हूं और ये नई दिशा देने का काम होता है, इसके लिए आपको बधाई। मित्रों, 9 साल सेवा, सुशासन और गरीब कल्याण, इसके लिए हम अग्रसर हुए। दुनिया ने भारत के अपने आप को स्थापित किया, मोदी जी के नेतृत्व में भारत आगे बढ़ रहा है। ये दीगर बात है कि कांग्रेस के पेट में मरोड़ आ रही है, कांग्रेस के पेट में मरोड़ इसलिए आ रही है कि मोदी जी का विरोध करते करते वो आजकल भारत का विरोध करने लगे हैं। ये बहुत ही दुखदायी बात है, लेकिन क्या करें, ये लोग जो बौखला गए हैं, जो विकास की कहानी में अपने आप को शामिल नहीं कर रहे, इनका वही असर होगा जो आप सब लोग आगे बढ़ेंगे तो जिस तरीके से इनकी बौखलाहट बढ़ रही है, ये बौखलाते रहेंगे। हम विकास की नई कहानी लिखेंगे और भारत को अमृत काल में एक विकसित भारत बनाने में कोई कसर नहीं छोड़ेंगे। यही मैं कहना चाहता हूँ। आपने मेरी बात सुनी, आपका बहुत बहुत धन्यवाद। जय भारत, जय झारखंड, जय जोहार। बहुत बहुत धन्यवाद माननीय राष्ट्रीय अध्यक्ष का, बहुत बहुत आभार। और मैं मुनीर देवी जी जो जिला परिषद की विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र भारत। आज का भारत अपनी खोई हुई प्रतिष्ठा फिर से हासिल कर रहा है। आज का भारत विश्व में नई पहचान गढ़ रहा है। आज का भारत विश्व के शीर्ष 20 देशों के समूह G20 की मेजबानी कर रहा है, तो शंघाई सहयोग संगठन अंतर्राष्ट्रीय सौर गठबंधन की अध्यक्षता भी कर रहा है।
भारत के साथ पीएम मोदी भारतीय मुद्रा रुपए को भी ग्लोबल पहचान दिला रहे हैं। तभी तो आज 18 देश रुपए में व्यापार करने में सहमति बना चुके हैं। इतना ही नहीं, इन 18 देशों के बैंकों के भारत में 30 वोस्ट्रो अकाउंट खुल चुके हैं और 64 देशों ने रुपए में व्यापार करने की इच्छा जताई है। ग्लोबल बनते भारत के साथ पूरा विश्व कंधे से कंधा मिलाकर खड़ा है। आज इजराइल, फ्रांस, अमेरिका, जापान, ऑस्ट्रेलिया, साउथ कोरिया जैसे विकसित देश भारत की तरफ आशा की नजरों से देख रहे हैं। चीन पर अंतर्राष्ट्रीय निर्भरता कम करने के लिए पीएम मोदी की मेक इन इंडिया एक प्रभावी योजना सिद्ध हुई है। आज चीन को छोड़कर बड़ी बड़ी कंपनियों का ठिकाना अब भारत बन रहा है और इस योजना की वजह से भारत विश्व का मैन्युफैक्चरिंग हब बनने के रास्ते पर है। डिजिटल इंडिया ने वैश्विक रिकॉर्ड के साथ भारत का नाम वैश्विक स्तर पर बुलंद किया है। ऑनलाइन पेमेंट में जो स्तर अमेरिका और चीन जैसे देश नहीं छू पाए, भारत ने वो मुकाम हासिल कर दिखाया है। बीते साल 2022 में हर दिन 28 करोड़ से ज्यादा डिजिटल ट्रांजैक्शन हुई, जो चीन, अमेरिका जैसे विकसित देशों से कहीं ज्यादा है। ये वैश्विक स्तर पर भारत का बढ़ता प्रभाव ही है कि पापुआ न्यू गिनी के प्रधानमंत्री जेम्स मारेट मोदी जी का स्वागत पैर छूकर करते हैं और भारत को विकासशील और गरीब देशों का लीडर बताते हैं। तो वहीं ऑस्ट्रेलिया के पीएम एंथनी अल्बनीज भी दुनिया के सामने प्रधानमंत्री नरेंद्र मोदी को बॉस बताते हैं। सदियों तक विश्व को रास्ता दिखाने वाला भारत 21वीं सदी में एक बार फिर मोदी जी के नेतृत्व में वैश्विक स्तर पर अपनी भूमिका निभाने के लिए तैयार हो रहा है। जुझारू और कर्मशील अध्यक्ष सम्माननीय दीपक प्रकाश जी, हमारे वरिष्ठ नेता, पूर्व में मुख्यमंत्री रहे सम्माननीय रघुवर दास जी, हमारे वरिष्ठ नेता, पूर्व में मुख्यमंत्री रहे हमारे वरिष्ठ साथी सम्माननीय बाबूलाल मरांडी जी, भारत सरकार में मंत्री और यहाँ कोडरमा से लोकप्रिय सांसद बहन अन्नपूर्णा देवी जी, हमारे राज्यसभा में साथी लक्ष्मीनारायण वाजपेयी जी, हमारे सह संगठन मंत्री नागेंद्र जी, करणवीर जी, हमारे राष्ट्रीय सचिव बहन आशा लंगा जी, हमारे जयंत सिन्हा जी, हमारे राष्ट्रीय मोर्चा के हमारे अध्यक्ष समीर उरांव जी, राज्यसभा में मेरे साथी, सम्मानित मंच, समस्त सांसदगण, विधायकगण और यहाँ इतनी बड़ी संख्या में इतनी गर्मी एकत्र आए हमारे कोडरमा, गिरिडीह, हजारीबाग और आसपास के क्षेत्रों के देशी और सज्जनों, मीडिया के मेरे साथी, प्रिंट मीडिया, इलेक्ट्रॉनिक मीडिया के मेरे साथी, सबसे पहले तो जब मैं गिरिडीह की धरती पर आया हूं तो इस पावन धरती पर भारतनाथ मंदिर जो जैन धर्म का
कि किस तरीके से राज्य सरकार और केंद्र सरकार ने आपके हितों का हनन किया, किस तरीके से वो सरकार चला। लेकिन मैं यहां पर आदरणीय मोदी जी की सरकार में 9 साल में सेवा, सुशासन और गरीब कल्याण के लिए किए गए कार्यों की चर्चा करने के लिए आया, क्योंकि आज भारत की बदलती तस्वीर और तब्दील का नेतृत्व करने वाले और कोई नहीं, वह हमारे आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी हैं, जिन्होंने देश की तस्वीर और तब्दील बदली। आज जो हम सबको खुशी होती है जब हमारे प्रधानमंत्री बोलते हैं तो दुनिया ये कहा जाता है कि when India speaks, world listens। जब भारत बोलता है तो दुनिया सुनती है। कल का दिन ऐतिहासिक दिन है। वैसे दिन साधारणतः घट जाते हैं, लोग याद नहीं रखते, लोग भूल जाते हैं, लेकिन कल का दिन ऐतिहासिक था जब 21 जून को भारत के प्रधानमंत्री यूनाइटेड नेशन जनरल असेंबली के प्रांगण में अपनी संस्कृति से जुड़ा अपनी विधा योगा को अंतर्राष्ट्रीय योग दिवस दुनिया के लिए मनाया जा रहा था, तो उसका नेतृत्व न्यूयॉर्क में प्रधानमंत्री जी कर रहे थे। और ये भारत की विधा, भारत की संस्कृति से जुड़ा हुआ योग, इसको दुनिया में प्रसारित करने का काम, अंतर्राष्ट्रीय योग दिवस बनाने का काम और मनाने का काम और इसका नेतृत्व करने का काम अगर किसी ने किया है तो वो हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। उसको भी हमको ध्यान रखना है। मित्रों, इसलिए कल वो दुनिया के टॉप सीईओ के साथ मिल रहे हैं, और जब हम टॉप सीईओ की बात करते हैं तो नोबेल प्राइज विनर पॉल रोमर ने कहा कि मोदी अच्छा होता है जिस दिन हम कुछ नई चीज सीखते हैं। आज मैं मोदी जी से मिला हूं और मैंने जाना कि किस तरीके से मोदी जी ने आधार को भारत के विकास का आधार बना दिया है। इस बात को उन्होंने उसी तरीके से अगर हम कहें तो एलन मस्क ने कहा आई एम मोदी फैन, मैं मोदी का प्रशंसक हूं। कौन कह रहा है? दुनिया के टॉप सीईओ, दुनिया के टॉप बिजनेसमैन, और जिसको हम कहते हैं कि दुनिया में आर्थिक जगत में लीड करने वाले लोग, वो कहते हैं कि हम मोदी के प्रशंसक हैं। इसलिए आज बदलता भारत, आज बदलती तस्वीर, या हम सब लोगों को ध्यान रखना चाहिए। अभी अभी ऑस्ट्रेलिया गए, ऑस्ट्रेलिया के प्रधानमंत्री ने कहा मोदी यू आर दी बॉस। एलन मस्क बोलते आई एम फैन ऑफ मोदी। कोई कहता है ग्लोबल लीडर, कोई कहता है मोदी यू आर दी हीरो, कोई कहता है मोदी यू आर दी रिफॉर्मर इन चीफ। बदलाव के आप चीफ हो, बदलाव लाने वाले आप अकेले नेता हो, ये दुनिया बोलती है। कोई बोलता है महान देशभक्त। ये दुनिया में मोदी जी को अलंकृत करके दुनिया में मोदी जी के बारे में प्रशंसा होती है, लेकिन जिसे दुनिया प्रशंसा करती है, जिसे दुनिया प्रशंसा करती है, उसे हमें दुख के साथ कहना पड़ता है कि हमारे कांग्रेस भाइयों को मोदी जी की प्रशंसा, देश की प्रशंसा आती नहीं है। और वो जब लोग बोल रहे मोदी यू आर द बॉस, यू आर द हीरो, यू आर द रिफॉर्मर, महान देशभक्त, तो हमारे कांग्रेस के लोगों के अल्फाज होते हैं मोदी सांप जैसा है, मोदी बिच्छू जैसा है, मोदी अनपढ़ है, मोदी चाय बेचने वाला है, ये क्या प्रधानमंत्री चलाएगा, इसके पास डिग्री नहीं है। दुनिया मोदी जी की प्रशंसा करती
मित्रों, आपको जानकर के खुशी होगी कि एवरेज रेल की पटरी जहां 2014 में 5 किलोमीटर 5.6 किलोमीटर बनती थी, आज 14.3 किलोमीटर प्रतिदिन रेल की लाइनें बिछाई जा रही हैं। ये बदल की तस्वीर। जहां नेशनल हाईवे प्रतिदिन 12 किलोमीटर बनते थे, आज 29 किलोमीटर प्रतिदिन नेशनल हाईवे बन रहा है और 1 लाख करोड़ रुपए खर्च किए जा रहे हैं। इसी साल मोदी ने घोषणा की। 9 साल 74 एयरपोर्ट बने, 74 मोदी जी 70 साल 74 एयरपोर्ट है और मोदी जी ने 9 साल के अंदर 74 एयरपोर्ट 74 एयरपोर्ट बनाकर दिए। ये भारत की तरक्की थी। इसलिए मित्रों, लोग जब 5G की बात करते हैं तो 5G सिर्फ एयर कनेक्टिविटी नहीं है। 5G सिर्फ हमारे को मोबाइल के साथ कनेक्शन नहीं है। 5G मतलब गुड गवर्नेंस, गुडविल, गारंटी टू डिलीवर और गरीब कल्याण। ये बात भी मोदी जी का नेतृत्व में होने आ रही है। बहुत ही विषयों को आप सामने रखता हूं, लेकिन मैं ये जरूर कहना चाहूंगा कि मोदी जी ने गरीब, वंचित, पीड़ित, शोषित, महिला, युवा, किसान, इन सभी का दीन करने का काम इन 9 सालों में किया है। ये भी प्रधानमंत्री कल्याण योजना 80 करोड़ की जनता को 5 किलो गेहूं या 5 किलो चावल कल्याण मिला है और झारखंड में 2 करोड़ 8 लाख लोगों को प्रधानमंत्री गरीब कल्याण योजना में 5 किलो गेहूं या 5 किलो चावल मिल रहा है। इसको भी नहीं पता। आज इंटरनेशनल मॉनिटरी फंड IMF कहता है कि भारत GDP 5% घट करके 10% से भी कम रह गई है और भारत की अभी भी 1% से भी कम आ गई है। ये भारत की गति मोदी जी ने की है। आयुष्मान भारत विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र। আজকে সঠিক সময়ে না আসার কারণে মোট 24 জন, আমার এই নিয়ে 24 জন ডিএম স্যারে অ্যাবসেন্ট করছে। নেক্সট টাইমে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার জন্য। কোন হসপিটালে বিশাল বড় অফার কি নাম আপনার? পূর্ণিমার উপর मतलब 27 लोग हैं, 27 क्या है, सब तो आगे के हैं। विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र भारत। आज का भारत अपनी खोई हुई प्रतिष्ठा फिर से हासिल कर रहा है। आज का भारत विश्व में नई पहचान गढ़ रहा है। आज का भारत विश्व के शीर्ष 20 देशों के समूह G20 की मेजबानी कर रहा है, तो शंघाई सहयोग संगठन अंतर्राष्ट्रीय सौर गठबंधन की अध्यक्षता भी कर रहा है। भारत के साथ पीएम मोदी भारतीय मुद्रा रुपए को भी ग्लोबल पहचान दिला रहे हैं। तभी तो आज 18 देश रुपए में व्यापार करने में सहमति बना चुके हैं। इतना ही नहीं, इन 18 देशों के बैंकों के भारत में 30 वोस्ट्रो अकाउंट खुल चुके हैं और 64 देशों ने रुपए में व्यापार करने की इच्छा जताई है। ग्लोबल बनते भारत के साथ पूरा विश्व कंधे से कंधा मिलाकर खड़ा है।
आज इजराइल, फ्रांस, अमेरिका, जापान, ऑस्ट्रेलिया, साउथ कोरिया जैसे विकसित देश भारत की तरफ आशा की नजरों से देख रहे हैं। चीन पर अंतर्राष्ट्रीय निर्भरता कम करने के लिए पीएम मोदी की मेक इन इंडिया एक प्रभावी योजना सिद्ध हुई है। आज चीन को छोड़कर बड़ी बड़ी कंपनियों का ठिकाना अब भारत बन रहा है और इस योजना की वजह से भारत विश्व का मैन्युफैक्चरिंग हब बनने के रास्ते पर है। डिजिटल इंडिया ने वैश्विक रिकॉर्ड के साथ भारत का नाम वैश्विक स्तर पर बुलंद किया है। ऑनलाइन पेमेंट में जो स्तर अमेरिका और चीन जैसे देश नहीं छू पाए, भारत ने वो मुकाम हासिल कर दिखाया है। बीते साल 2022 में हर दिन 28 करोड़ से ज्यादा डिजिटल ट्रांजैक्शन हुई, जो चीन, अमेरिका जैसे विकसित देशों से कहीं ज्यादा है। ये वैश्विक स्तर पर भारत का बढ़ता प्रभाव ही है कि पापुआ न्यू गिनी के प्रधानमंत्री जेम्स मारेट मोदी जी का स्वागत पैर छूकर करते हैं और भारत को विकासशील और गरीब देशों का लीडर बताते हैं। तो वहीं ऑस्ट्रेलिया के पीएम एंथनी अल्बनीज भी दुनिया के सामने प्रधानमंत्री नरेंद्र मोदी को बॉस बताते हैं। सदियों तक विश्व को रास्ता दिखाने वाला भारत 21वीं सदी में एक बार फिर मोदी जी के नेतृत्व में वैश्विक स्तर पर अपनी भूमिका निभाने के लिए तैयार हो रहा है। আজকে সঠিক সময়ে না আসার কারণে মোট 24 জন আমার নিয়ে 24 জন ডিএম স্যার অ্যাবসেন্ট করছে। কোন হসপিটাল? कितना और के साथ काम करोगे ना? मेरे पास 27 लोग हैं। 27 क्या है, सब तो आप ही के अंदर है। विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र भारत। आज का भारत अपनी खोई हुई प्रतिष्ठा फिर से हासिल कर रहा है। आज का भारत विश्व में नई पहचान गढ़ रहा है। आज का भारत विश्व के शीर्ष 20 देशों के समूह G20 की मेजबानी कर रहा है, तो शंघाई सहयोग संगठन अंतर्राष्ट्रीय सौर गठबंधन की अध्यक्षता भी कर रहा है। भारत के साथ पीएम मोदी भारतीय मुद्रा रुपए को भी ग्लोबल पहचान दिला रहे हैं। तभी तो आज 18 देश रुपए में व्यापार करने में सहमति बना चुके हैं। इतना ही नहीं, इन 18 देशों के बैंकों के भारत में 30 वोस्ट्रो अकाउंट खुल चुके हैं और 64 देशों ने रुपए में व्यापार करने की इच्छा जताई है। ग्लोबल बनते भारत के साथ पूरा विश्व कंधे से कंधा मिलाकर खड़ा है। आज इजराइल, फ्रांस, अमेरिका, जापान, ऑस्ट्रेलिया, साउथ कोरिया जैसे विकसित देश भारत की तरफ आशा की नजरों से देख रहे हैं। चीन पर अंतर्राष्ट्रीय निर्भरता कम करने के लिए पीएम मोदी की मेक इन इंडिया एक प्रभावी योजना सिद्ध हुई है। आज चीन को छोड़कर बड़ी बड़ी कंपनियों का ठिकाना अब भारत बन रहा है और इस योजना की वजह से भारत विश्व का मैन्युफैक्चरिंग हब बनने के रास्ते पर है। डिजिटल इंडिया ने वैश्विक रिकॉर्ड के साथ भारत का नाम वैश्विक स्तर पर बुलंद किया है। ऑनलाइन पेमेंट में जो स्तर अमेरिका और चीन जैसे देश नहीं छू पाए, भारत ने वो मुकाम हासिल कर दिखाया है। बीते साल 2022 में हर दिन 28 करोड़ से ज्यादा डिजिटल ट्रांजैक्शन हुई, जो चीन, अमेरिका जैसे विकसित देशों से कहीं ज्यादा है। ये वैश्विक स्तर पर भारत का बढ़ता प्रभाव ही है कि पापुआ न्यू गिनी के प्रधानमंत्री जेम्स मारेट मोदी जी का स्वागत पैर छूकर करते हैं और भारत को विकासशील और गरीब देशों का लीडर बताते हैं। तो वहीं ऑस्ट्रेलिया के पीएम एंथनी अल्बनीज भी दुनिया के सामने प्रधानमंत्री नरेंद्र मोदी को बॉस बताते हैं। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি
আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর দুজনে আপনাদের সাথে মিলিত হয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাজ হচ্ছে সরকারি যা কাজকর্ম হয় সেগুলি ডিসিপ্লিন করা, আপনাদের মাধ্যমে মানুষের গোচরে আনা এবং টাইম টু টাইম যে আমাদের যে কতগুলি কালচারাল অ্যাক্টিভিটিস থাকে এই ডিপার্টমেন্টে সেগুলি প্রমোশন করা এবং সেগুলির বিষয়ে চর্চা করা। বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সেগুলি কাজ করে যাওয়া, এই হচ্ছে আমাদের প্রধান আমাদের উদ্দেশ্য এবং এই ডিপার্টমেন্টের কাজ করব। গত 2022-23-এ আমাদের বিভিন্ন বিষয়ে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেগুলি আপনাদের গোচর নিচ্ছি। সেগুলি হচ্ছে যে আমাদের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ এখন 3টি ভাষায় হয়, বাংলা, কন্নড় এবং ইংরেজিতে। আমাদের দপ্তরে যে এনলিস্টমেন্ট আছে সেই অনুযায়ী 74টি এরকম পত্রিকার এনলিস্টমেন্ট আমাদের দপ্তরে হয়েছে, 27টি ইলেকট্রনিক মিডিয়া এবং 32টি ওয়েব মিডিয়া আমাদের সাথে এগুলি এনলিস্টমেন্ট আছে। আপনারা জানেন যে 15টি আমাদের এলইডি বা ডিসপ্লে বোর্ড এই আগরতলা সহ, এয়ারপোর্ট সহ এবং বিভিন্ন জেলাতে সেগুলি স্থাপিত হয়েছে। আরও 6টি আমাদের কাজ চলছে। আমাদের মেজর যেগুলি ইভেন্ট হয় আগরতলা বা অন্য জায়গায়, সেগুলি এলইডি ডিসপ্লের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের সেগুলি সম্প্রচারিত হয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমাদের বিভিন্ন ধরনের যে মেজর ইভেন্টের সেগুলি আছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট 6 ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এমবিবি এয়ারপোর্টে আছে। 891টি প্রেস জ্যাকেট জার্নালিস্টদেরকে দেওয়া হয়েছিল। এছাড়া নতুন আমাদের যে গাইডলাইন বা পলিসি, সেগুলি আমরা যেমন ধরুন ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2021, সেখানে যে পলিসি সেই পলিসি নেওয়া হয়েছিল এবং আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট সেগুলো 3 থেকে 15 কোটি টাকা সেখানে বেড়েছে 2023 পর্যন্ত। এছাড়া ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন্স 2020-তে নেওয়া হয়েছিল। তাতে আমাদের কাভারেজ এখন পর্যন্ত 363। ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021-এ নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী মান্থলি পেনশন যারা রিটায়ার্ড জার্নালিস্ট আছে তাদের বর্ধিত করা হয়েছিল 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এখন পর্যন্ত যা কাভারেজ মাত্র 5 জন জার্নালিস্ট পেনশন পাচ্ছেন। মান্থলি ফ্যামিলি পেনশন 5,000 টাকা যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স আছেন। অ্যাক্সিডেন্টাল যদি কেউ মারা যায় দিয়ে থাকেন জার্নালিস্ট, এখন পর্যন্ত কাভারেজ 1 জন। ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022-এ চালু করা হয়েছিল এবং এটার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের এজেন্ট, সেই এজেন্ট নির্বাচিত হয়েছিল। এখানে 21 থেকে 35 যারা বয়স আছে তাদের প্রিমিয়াম আছে 5,595। 35 থেকে 45 যারা জার্নালিস্ট আছেন এই বয়সে তাদের 7,947। 55 to 65 যাদের এজ গ্রুপ তাদের 17,907। 45 থেকে 55 যাদের বয়স 13,672। এই যে প্রিমিয়াম আছে এই প্রিমিয়াম রাজ্য সরকার এবং এই ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট যারা নথিভুক্ত হবেন তাদের 80-20 রেশিওতে প্রিমিয়াম সরকার 80% এবং তিনি জার্নালিস্ট নথিভুক্ত হবেন 20। তো এটা এখন পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে সেরকম সাড়া পাচ্ছি না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে আপনারা এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হতে পারেন। প্রিমিয়ার যেগুলি হেলথ ইনস্টিটিউশন আছে এই দেশে, যে কোনো হাসপাতালে চিকিৎসার সেখানে ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা আপনারা
ভোগ করতে পারবেন, আপনারা সেই পরিষেবা নিতে পারবেন যদি একবার এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হন। ন্যাশনাল লেভেল মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া 176 জন পার্টিসিপেট করেছিল। এটা গত বছর, এই বছরও হবে। এছাড়া এমপ্যানেলমেন্ট হচ্ছে ভিডিও এডিটিং, রেকর্ডিং, ফার্মস এজেন্সি ইত্যাদি। আমাদের আগামী দিনগুলিতে আমরা যে এই কাজগুলি করবো তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটা হচ্ছে ডিজিটাইজেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট সেকশন। আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আছে, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, সেটা ডিজিটাইজেশন আমরা করছি। আপডেটিং অফ ডাটাবেস এনলিস্টেড অল প্রিন্টেড, প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া, আমরা একটা ডাটাবেস আপডেট করছি। এছাড়া ইউটিলাইজেশন অফ ডাটা ডিসপ্লে বোর্ড যেটা আমাদের আছে ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অন রেভিনিউ বেসিস, আমাদের যে এলইডিগুলি আছে 15টা, এছাড়া আরও 6টি সংস্থাপন করা হবে কিছুদিনের মধ্যে এই বছরই। তাতে টোটাল হবে 21টি। এই 21টি এলইডি আমরা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলি আছে, অ্যাচিভমেন্ট আছে, সেগুলি ডিসপ্লে হবে। এছাড়াও আমরা সেখানে কর্পোরেশন বা পিএসইউ যারা আছে তারাও এখানে অ্যাড দিতে পারে। আমরা কমার্শিয়াল অ্যাডও সেখানে আহ্বান করবো এবং সেগুলি জন্য চার্জও থাকবে। এছাড়া আমরা চেষ্টা করছি যে এক্সপ্লোর করছি আমরা পসিবিলিটি যে একটা টিভি চ্যানেল ইনফরমেশন কালচারাল ডাইরেক্টরেটের মাধ্যমে সেট আপ করার জন্য, তাতে এন্টারটেনমেন্ট এবং অন্যান্য বিষয়গুলি সেটা থাকবে। গভর্নমেন্টের যেগুলি অ্যাচিভমেন্ট আছে সেগুলো তুলে ধরা হবে। অনেক সময় সেখানে অনেক ডিসকাশনও চলতে পারে, এডুকেশনাল ডিসকাশনও সেখানে থাকতে পারে। এটা আমরা এক্সপ্লোর করে দিচ্ছি পসিবিলিটি কতটুকু, আমরা অবশ্যই চেষ্টা করবো এই বছরে সেটাকে করার জন্য। অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে আমরা 461টি ইভেন্ট, আমাদের ক্যালেন্ডার ইভেন্ট 2022 দেশে আমরা বিভিন্ন জায়গায় অর্গানাইজ করেছিলাম। আপনারা জানেন সবচেয়ে বেশি যে জনসমাগম হয়েছিল, ফুটফল হয়েছিল, সেটা হচ্ছে মায়ের কমন কার্নিভাল। সেই কার্নিভাল আমরা আগরতলায় আয়োজন করেছিলাম। সেখানে প্রচুর ফুটফল হয়েছিল, আপনার সাথে পার্টিসিপেন্ট ছিলেন। 56টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্মারক সম্মান হিসাবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আমরা দিয়ে থাকি। কালচারাল শো যারা করে, কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এককভাবে পারে না, আর্থিক সহায়তা আমাদের কাছ থেকে চাইলে আমরা সেখানে দিই। এতে আমাদের গত বছর যা ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা মতো, 91টি কালচারাল অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছিল এবং আমাদের কাছে টাকা চেয়েছিল। আমরা তাদের কিছু কিছু অর্থ সেখানে মঞ্জুর করেছিলাম। বর্ডার ভিলেজ প্রোগ্রাম, 75টি বর্ডার গ্রামকে নিয়ে আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হবে। এটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব এর একটা অংশ। সেই প্রোগ্রাম জুলাই আগস্টের মধ্যে আমরা শেষ করবো। আগস্টের 15 তারিখের আগেই আমরা চেষ্টা করবো 14 তারিখে এটার কালমিনেশন করা যায় কিনা। এই প্রসঙ্গে অ্যাডভাইজারি কমিটি একটা করা হয়েছে, আমরা যার চেয়ারম্যান হিসেবে অনারেবল চিফ মিনিস্টার, যেটার মিটিং কালকেই হবে, আগামীকাল। এরপর সিদ্ধান্ত হবে আমরা কি কি ইভেন্টস করবো, কোথায় কোথায় হবে, কোন কোন গ্রামগুলিতে এই ইভেন্টসগুলি হবে। এইখানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, যেমন ধরুন কালচারাল থাকতে পারে, যারা আনসাং হিরোস, ফ্রিডম ফাইটার্স, তাদের উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে। পেট্রিয়টিক দিক সেখানে দেখা হবে এবং পেট্রিয়টিক সং, ডান্স ইত্যাদি এটাতে আসবে। পেইন্টিং, এই বিষয়গুলি এখানে চলে আসবে। এছাড়া কিছু কিছু স্পোর্টস ইভেন্টও এখানে এই বিষয়ে আমরা কর্মসূচিতে রাখবো। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর দুজনে আপনাদের সাথে মিলিত হয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাজ হচ্ছে সরকারি যা কাজকর্ম হয় সেগুলি ডিসিপ্লিন করা, আপনাদের মাধ্যমে মানুষের গোচরে আনা
এবং টাইম টু টাইম আমাদের যে কতগুলি কালচারাল অ্যাক্টিভিটিস থাকে এই ডিপার্টমেন্টে সেইগুলি প্রমোশন করা এবং সেগুলির বিষয়ে চর্চা করা, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সেগুলি কাজ করে যাওয়া, এই হচ্ছে আমাদের প্রধান আমাদের উদ্দেশ্য এবং এই ডিপার্টমেন্টের কাজ করব। গত 2022-23-এ আমাদের বিভিন্ন বিষয়ে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেগুলি আপনাদের গোচরে নিচ্ছি। সেগুলি হচ্ছে যে আমাদের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ এখন 3টি ভাষায় হয়, বাংলা, কন্নড় এবং ইংরেজি। আমাদের দপ্তরে যে এনলিস্টমেন্ট আছে সেই অনুযায়ী 74টি এরকম পত্রিকার এনলিস্টমেন্ট আমাদের দপ্তরে হয়েছে, 27টি ইলেকট্রনিক মিডিয়া এবং 32টি ওয়েব মিডিয়া আমাদের সাথে এগুলি এনলিস্টমেন্ট আছে। আপনারা জানেন যে 15টি আমাদের এলইডি বা ডিসপ্লে বোর্ড এই আগরতলা সহ, এয়ারপোর্ট সহ এবং বিভিন্ন জেলাতে সেগুলি স্থাপিত হয়েছে। আরও 6টি আমাদের কাজ চলছে। আমাদের মেজর যেগুলি ইভেন্ট হয় আগরতলা বা অন্য জায়গায়, সেগুলি এলইডি ডিসপ্লের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের সেগুলি সম্প্রচারিত হয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাচিভমেন্ট মেজর ইভেন্টের সেগুলি আছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট 6 ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এমবিবি এয়ারপোর্টে আছে। 891টি প্রেস জ্যাকেট জার্নালিস্টদেরকে দেওয়া হয়েছিল। এছাড়া নতুন আমাদের যে গাইডলাইন বা পলিসি, সেগুলি আমরা যেমন ধরুন ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2021, সেখানে যে পলিসি, সেই পলিসি নেওয়া হয়েছিল। এবং আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, সেগুলো 3 কোটি থেকে 15 কোটি টাকা সেখানে বেড়েছে 2023 পর্যন্ত। এছাড়া ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন্স 2020-তে নেওয়া হয়েছিল। তাতে আমাদের কাভারেজ এখন পর্যন্ত 363। ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021-এ নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী মান্থলি পেনশন যারা রিটায়ার্ড জার্নালিস্ট আছে তাদের বর্ধিত করা হয়েছিল 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এখন পর্যন্ত যা কাভারেজ মাত্র 5 জন জার্নালিস্ট পেনশন পাচ্ছেন। মান্থলি ফ্যামিলি পেনশন 5,000 টাকা, যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স আছেন, অ্যাক্সিডেন্টাল যদি কেউ মারা যায় দিয়ে থাকেন জার্নালিস্ট, এখন পর্যন্ত কাভারেজ 1 জন। ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022-এ চালু করা হয়েছিল এবং এটার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের এজেন্ট, সেই এজেন্ট নির্বাচিত হয়েছিল। এখানে 21 থেকে 35 যারা বয়স আছে তাদের প্রিমিয়াম আছে 5,595। 35 থেকে 45 যারা জার্নালিস্ট আছেন এই বয়সে, তাদের 7,947। 55 to 65 যাদের এজ গ্রুপ, তাদের 17,907। 45 থেকে 55 যাদের বয়স, 13,672। এই যে প্রিমিয়াম আছে, এই প্রিমিয়াম রাজ্য সরকার এবং এই ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট যারা নথিভুক্ত হবেন তাদের 80-20 রেশিওতে প্রিমিয়াম করতে হবে। সরকার 80% এবং তিনি জার্নালিস্ট নথিভুক্ত হবেন 20। তো এটা এখন পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে সেরকম সাড়া পাচ্ছি না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে আপনারা এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হতে পারেন। প্রিমিয়ার যেগুলি হেলথ ইনস্টিটিউশন আছে এই দেশে, যে কোনো হাসপাতালে চিকিৎসার সেখানে ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা আপনারা ভোগ করতে পারবেন, আপনারা সেই পরিষেবা নিতে পারবেন যদি একবার এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হন। ন্যাশনাল লেভেল মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া 176 জন পার্টিসিপেট করেছিল। এটা গত বছর, এই বছরও হবে। এছাড়া এমপ্যানেলমেন্ট হচ্ছে
ভিডিও এডিটিং, রেকর্ডিং, ফার্ম এজেন্সি ইত্যাদি। আমাদের আগামী দিনগুলিতে আমরা যে এই কাজগুলি করবো তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটা হচ্ছে ডিজিটাইজেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট সেকশন। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আছে, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, সেটা ডিজিটাইজেশন আমরা করছি। আপডেটিং অফ ডাটাবেস এনলিস্টেড অল প্রিন্টেড, প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া, আমরা একটা ডাটাবেস আপডেট করছি। এছাড়া ইউটিলাইজেশন অফ ডাটা ডিসপ্লে বোর্ড যেটা আমাদের আছে ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অন রেভিনিউ বেসিস, আমাদের যে এলইডিগুলি আছে 15টা, এছাড়া আরও 6টি সংস্থাপন করা হবে ডিজাইনের মধ্যে এই বছরই। তাতে টোটাল হবে 21টি। এই 21টি এলইডি আমরা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলি আছে, অ্যাচিভমেন্ট আছে, সেগুলি ডিসপ্লে হবে। এছাড়াও আমরা সেখানে কর্পোরেশন বা পিএসইউ যারা আছে তারাও এখানে অ্যাড দিতে পারে। আমরা কমার্শিয়াল অ্যাডও সেখানে আহ্বান করবো এবং সেটি জন্য চার্জও থাকবে। এছাড়া আমরা চেষ্টা করছি যে এক্সপ্লোর করছি আমরা পসিবিলিটি যে একটা টিভি চ্যানেল ইনফরমেশন কালচারাল ডাইরেক্টরেটের মাধ্যমে সেট আপ করার জন্য, তাতে এন্টারটেনমেন্ট এবং অন্যান্য বিষয়গুলি সেখানে থাকবে। গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট আছে সেগুলো তুলে ধরা হবে। অনেক সময় সেখানে অনেক ডিসকাশনও চলতে পারে, এডুকেশনাল ডিসকাশনও সেখানে থাকতে পারে। এটা আমরা এক্সপ্লোর করে দিচ্ছি পসিবিলিটি কতটুকু, আমরা অবশ্যই চেষ্টা করবো এই বছরে সেটাকে করার জন্য। অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে আমরা 461টি ইভেন্ট, আমাদের ক্যালেন্ডার ইভেন্ট 2022 দেশে আমরা বিভিন্ন জায়গায় অর্গানাইজ করেছিলাম। আপনারা জানেন সবচেয়ে বেশি যে জনসমাগম হয়েছিল, ফুটফল হয়েছিল, সেটা হচ্ছে মায়ের গমন কার্নিভাল। সেই কার্নিভাল আমরা আগরতলায় আয়োজন করেছিলাম। সেখানে প্রচুর ফুটফল হয়েছিল, আপনার সাথে পার্টিসিপেন্ট ছিলেন। 56টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্মারক সম্মান হিসাবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আমরা দিয়ে থাকি। কালচারাল শো যারা করে, কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এককভাবে পারে না, আর্থিক সহায়তা আমাদের কাছ থেকে চাইলে আমরা সেখানে দিই। এতে আমাদের গত বছর যা ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা মতো, 91টি কালচারাল অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছিল এবং আমাদের কাছে টাকা চেয়েছিল। আমরা তাদের কিছু কিছু অর্থ সেখানে মঞ্জুর করেছিলাম। বর্ডার ভিলেজ প্রোগ্রাম, 75টি বর্ডার গ্রামকে নিয়ে আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হবে। এটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব এর একটা অংশ। সেই প্রোগ্রাম জুলাই আগস্টের মধ্যে আমরা শেষ করবো। আগস্টের 15 তারিখের আগেই আমরা চেষ্টা করবো 14 তারিখে এটার কালমিনেশন করা যায় কিনা। এই প্রসঙ্গে অ্যাডভাইজারি কমিটি একটা করা হয়েছে, আমরা যার চেয়ারম্যান হিসেবে অনারেবল চিফ মিনিস্টার, যেটার মিটিং কালকেই হবে, আগামীকাল। এরপর সিদ্ধান্ত হবে আমরা কি কি ইভেন্টস করবো, কোথায় কোথায় হবে, কোন কোন গ্রামগুলিতে এই ইভেন্টসগুলি হবে। এইখানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, যেমন ধরুন কালচারাল থাকতে পারে, যারা আনসাং হিরোস, ফ্রিডম ফাইটার্স, তাদের উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে। পেট্রিয়টিক দিক সেখানে দেখা হবে এবং পেট্রিয়টিক সং, ডান্স ইত্যাদি এটাতে আসবে। পেইন্টিং, এই বিষয়গুলি এখানে চলে আসবে। এছাড়া কিছু কিছু স্পোর্টস ইভেন্টও এখানে এই বিষয়ে আমরা কর্মসূচিতে রাখবো। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর দুজনে আপনাদের সাথে মিলিত হয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাজ হচ্ছে সরকারি যা কাজকর্ম হয় সেগুলি ডিসিপ্লিন করা, আপনাদের মাধ্যমে মানুষের গোচরে আনা এবং টাইম টু টাইম যে আমাদের যে কতগুলি কালচারাল অ্যাক্টিভিটিস থাকে এই ডিপার্টমেন্টে সেগুলি প্রমোশন করা এবং সেগুলির বিষয়ে চর্চা করা। বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সেগুলি কাজ করে যাওয়া, এই হচ্ছে আমাদের প্রধান আমাদের উদ্দেশ্য এবং এই ডিপার্টমেন্টের কাজকর্ম।
গত 2022-23-এ আমাদের বিভিন্ন বিষয়ে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেগুলি আপনাদের গোচর নিচ্ছি। সেগুলি হচ্ছে যে আমাদের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ এখন 3টি ভাষায় হয়, বাংলা, কন্নড় এবং ইংরেজিতে। আমাদের দপ্তরে যে এনলিস্টমেন্ট আছে সেই অনুযায়ী 74টি এরকম পত্রিকার এনলিস্টমেন্ট আমাদের দপ্তরে হয়েছে, 27টি ইলেকট্রনিক মিডিয়া এবং 32টি ওয়েব মিডিয়া আমাদের সাথে এগুলি এনলিস্টমেন্ট আছে। আপনারা জানেন যে 15টি আমাদের এলইডি বা ডিসপ্লে বোর্ড এই আগরতলা সহ, এয়ারপোর্ট সহ এবং বিভিন্ন জেলাতে সেগুলি স্থাপিত হয়েছে। আরও 6টি আমাদের কাজ চলছে। আমাদের মেজর যেগুলি ইভেন্ট হয় আগরতলা বা অন্য জায়গায়, সেগুলি এলইডি ডিসপ্লের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের সেগুলি সম্প্রচারিত হয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমাদের বিভিন্ন ধরনের যে অ্যাচিভমেন্ট মেজর ইভেন্টের সেগুলি আছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট 6 ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এমবিবি এয়ারপোর্টে আছে। 891টি প্রেস জ্যাকেট জার্নালিস্টদেরকে দেওয়া হয়েছিল। এছাড়া নতুন আমাদের যে গাইডলাইন বা পলিসি, সেগুলি আমরা যেমন ধরুন ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2021, সেখানে যে পলিসি, সেই পলিসি নেওয়া হয়েছিল। এবং আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, সেগুলো 3 কোটি থেকে 15 কোটি টাকা সেখানে বেড়েছে 2023 পর্যন্ত। এছাড়া ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন্স 2020-তে নেওয়া হয়েছিল। তাতে আমাদের কাভারেজ এখন পর্যন্ত 363। ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021-এ নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী মান্থলি পেনশন যারা রিটায়ার্ড জার্নালিস্ট আছেন তাদের বর্ধিত করা হয়েছিল 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এখন পর্যন্ত যা কাভারেজ মাত্র 5 জন জার্নালিস্ট পেনশন পাচ্ছেন। মান্থলি ফ্যামিলি পেনশন 5,000 টাকা যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স আছেন, অ্যাক্সিডেন্টাল যদি কেউ মারা যায় দিয়ে থাকেন জার্নালিস্ট, এখন পর্যন্ত কাভারেজ 1 জন। ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022-এ চালু করা হয়েছিল এবং এটার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের এজেন্ট, সেই এজেন্ট নির্বাচিত হয়েছিল। এখানে 21 থেকে 35 যারা বয়স আছে তাদের প্রিমিয়াম আছে 5,595। 35 থেকে 45 যারা জার্নালিস্ট আছেন এই বয়সে, তাদের 7,947। 55 to 65 যাদের এজ গ্রুপ, তাদের 17,907। 45 থেকে 55 যাদের বয়স, 13,672। এই যে প্রিমিয়াম আছে, এই প্রিমিয়াম রাজ্য সরকার এবং এই ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট যারা নথিভুক্ত হবেন তাদের 80-20 রেশিওতে প্রিমিয়াম করতে হবে। সরকার 80% এবং তিনি জার্নালিস্ট নথিভুক্ত হবেন 20। তো এটা এখন পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে সেরকম সাড়া পাচ্ছি না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে আপনারা এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হতে পারেন। প্রিমিয়ার যেগুলি হেলথ ইনস্টিটিউশন আছে এই দেশে, যে কোনো হাসপাতালে চিকিৎসার সেখানে ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা আপনারা ভোগ করতে পারবেন, আপনারা সেই পরিষেবা নিতে পারবেন যদি একবার এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হন। ন্যাশনাল লেভেল মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া 176 জন পার্টিসিপেট করেছিল। এটা গত বছর, এই বছরও হবে। এছাড়া এমপ্যানেলমেন্ট হচ্ছে ভিডিও এডিটিং, রেকর্ডিং, ফার্মস এজেন্সি ইত্যাদি। আমাদের আগামী দিনগুলিতে আমরা যে এই কাজগুলি করবো তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটা হচ্ছে ডিজিটাইজেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট সেকশন। আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আছে, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, সেটা ডিজিটাইজেশন আমরা করছি। আপডেটিং অফ ডাটাবেস এনলিস্টেড অল প্রিন্টেড
প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া আমরা একটা ডাটাবেস আপডেট করছি। এছাড়া ইউটিলাইজেশন অফ ডাটা ডিসপ্লে বোর্ড যেটা আমাদের আছে ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অন রেভিনিউ বেসিস, আমাদের যে এলইডিগুলি আছে 15টা, এছাড়া আরও 6টি সংস্থাপন করা হবে ডিজাইনের মধ্যেই এই বছরই। তাতে টোটাল হবে 21টি। এই 21টি এলইডি আমরা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলি আছে, অ্যাচিভমেন্ট আছে, সেগুলি ডিসপ্লে হবে। এছাড়াও আমরা সেখানে কর্পোরেশন বা পিএসইউ যারা আছে তারাও এখানে অ্যাড দিতে পারে। আমরা কমার্শিয়াল অ্যাডও সেখানে আহ্বান করবো এবং সেগুলি জন্য চার্জও থাকবে। এছাড়া আমরা চেষ্টা করছি যে এক্সপ্লোর করছি আমরা পসিবিলিটি যে একটা টিভি চ্যানেল ইনফরমেশন কালচারাল ডাইরেক্টরেটের মাধ্যমে সেট আপ করার জন্য, তাতে এন্টারটেনমেন্ট এবং অন্যান্য বিষয়গুলি সেটা থাকবে। গভর্নমেন্টের যেগুলি অ্যাচিভমেন্ট আছে সেগুলো তুলে ধরা হবে। অনেক সময় সেখানে অনেক ডিসকাশনও চলতে পারে, এডুকেশনাল ডিসকাশনও সেখানে থাকতে পারে। এটা আমরা এক্সপ্লোর করে দিচ্ছি পসিবিলিটি কতটুকু আমরা অবশ্যই চেষ্টা করবো এই বছরে সেটাকে করার জন্য। অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে আমরা 461টি ইভেন্ট, আমাদের ক্যালেন্ডার ইভেন্ট 2022 দেশে আমরা বিভিন্ন জায়গায় অর্গানাইজ করেছিলাম। আপনারা জানেন সবচেয়ে বেশি যে জনসমাগম হয়েছিল, ফুটফল হয়েছিল, সেটা হচ্ছে মায়ের গমন কার্নিভাল। সেই কার্নিভাল আমরা আগরতলায় আয়োজন করেছিলাম। সেখানে প্রচুর ফুটফল হয়েছিল, আপনার সাথে পার্টিসিপেন্ট ছিলেন। 56টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্মারক সম্মান হিসাবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আমরা দিয়ে থাকি কালচারাল শো যারা করে, কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এককভাবে পারে না, আর্থিক সহায়তা আমাদের কাছ থেকে চাইলে আমরা সেখানে দিই। এতে আমাদের গত বছর যা ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা মতো, 91টি কালচারাল অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছিল এবং আমাদের কাছে টাকা চেয়েছিল। আমরা তাদের কিছু কিছু অর্থ সেখানে মঞ্জুর করেছিলাম। বর্ডার ভিলেজ প্রোগ্রাম, 75টি বর্ডার গ্রামকে নিয়ে আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হবে। এটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব এর একটা অংশ। সেই প্রোগ্রাম জুলাই আগস্টের মধ্যে আমরা শেষ করবো। আগস্টের 15 তারিখের আগেই আমরা চেষ্টা করবো 14 তারিখে এটার কালমিনেশন করা যায় কিনা। এই প্রসঙ্গে অ্যাডভাইজারি কমিটি একটা করা হয়েছে, আমরা যার চেয়ারম্যান হিসেবে অনারেবল চিফ মিনিস্টার, যেটার মিটিং কালকেই হবে, আগামীকাল। এরপর সিদ্ধান্ত হবে আমরা কি কি ইভেন্টস করবো, কোথায় কোথায় হবে, কোন কোন গ্রামগুলিতে এই ইভেন্টসগুলি হবে। এইখানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, যেমন ধরুন কালচারাল থাকতে পারে, যারা আনসাং হিরোস, ফ্রিডম ফাইটার্স, তাদের উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে। পেট্রিয়টিক দিক সেখানে দেখা হবে এবং পেট্রিয়টিক সং, ডান্স ইত্যাদি এটাতে আসবে। পেইন্টিং, এই বিষয়গুলি এখানে চলে আসবে। এছাড়া কিছু কিছু স্পোর্টস ইভেন্টও এখানে এই বিষয়ে আমরা কর্মসূচিতে রাখবো। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর দুজনে আপনাদের সাথে মিলিত হয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কাজ হচ্ছে সরকারি যা কাজকর্ম হয় সেগুলি ডিসিপ্লিন করা, আপনাদের মাধ্যমে মানুষের গোচরে আনা এবং টাইম টু টাইম যে আমাদের যে কতগুলি কালচারাল অ্যাক্টিভিটিস থাকে এই ডিপার্টমেন্টে সেগুলি প্রমোশন করা এবং সেগুলি বিষয়ে চর্চা করা। বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডার অনুযায়ী সেগুলি কাজ করে যাওয়া, এই হচ্ছে আমাদের প্রধান আমাদের উদ্দেশ্য এবং এই ডিপার্টমেন্টের কাজকর্ম। গত 2022-23-এ আমাদের বিভিন্ন বিষয়ে কিছু কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, সেগুলি আপনাদের গোচরে নিচ্ছি। সেগুলি হচ্ছে যে আমাদের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজ এখন 3টি ভাষায় হয়, বাংলা, কন্নড় এবং ইংরেজিতে। আমাদের দপ্তরে যে এনলিস্টমেন্ট আছে সেই অনুযায়ী
74টি এরকম পত্রিকার এনলিস্টমেন্ট আমাদের দপ্তরে হয়েছে, 27টি ইলেকট্রনিক মিডিয়া এবং 32টি ওয়েব মিডিয়া আমাদের সাথে এগুলি এনলিস্টমেন্ট আছে। আপনারা জানেন যে 15টি আমাদের এলইডি বা ডিসপ্লে বোর্ড এই আগরতলা সহ এয়ারপোর্ট সহ এবং বিভিন্ন জেলাতে সেগুলি স্থাপিত হয়েছে। আরও 6টি আমাদের কাজ চলছে। আমাদের মেজর যেগুলি ইভেন্ট হয় আগরতলা বা অন্য জায়গায়, সেগুলি এলইডি ডিসপ্লের মাধ্যমে, লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের সেগুলি সম্প্রচারিত হয়। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, আমাদের বিভিন্ন ধরনের যে মেজর ইভেন্টের সেগুলি আছে। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট 6 ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এলইডি এয়ারপোর্টে আছে। 891টি প্রেস জ্যাকেট জার্নালিস্টদেরকে দেওয়া হয়েছিল। এছাড়া নতুন আমাদের যে গাইডলাইন বা পলিসি, সেগুলি আমরা যেমন ধরুন ত্রিপুরা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি 2021, সেখানে যে পলিসি সেই পলিসি নেওয়া হয়েছিল এবং আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট সেগুলো 3 কোটি থেকে 15 কোটি টাকা সেখানে বেড়েছে 2023 পর্যন্ত। এছাড়া ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন গাইডলাইন্স 2020-তে নেওয়া হয়েছিল। তাতে আমাদের কাভারেজ এখন পর্যন্ত 363। ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021-এ নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী মান্থলি পেনশন যারা রিটায়ার্ড জার্নালিস্ট আছে তাদের বর্ধিত করা হয়েছিল 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এখন পর্যন্ত যা কাভারেজ মাত্র 5 জন জার্নালিস্ট পেনশন পাচ্ছেন। মান্থলি ফ্যামিলি পেনশন 5,000 টাকা যারা ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স আছেন, অ্যাক্সিডেন্টাল যদি কেউ মারা যায় দিয়ে থাকেন জার্নালিস্ট, এখন পর্যন্ত কাভারেজ 1 জন। ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম 2022-এ চালু করা হয়েছিল এবং এটার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের এজেন্ট, সেই এজেন্ট নির্বাচিত হয়েছিল। এখানে 21 থেকে 35 যারা বয়স আছে তাদের প্রিমিয়াম আছে 5,595। 35 থেকে 45 যারা জার্নালিস্ট আছেন এই বয়সে তাদের 7,947। 55 to 65 যাদের এজ গ্রুপ তাদের 17,907। 45 থেকে 55 যাদের বয়স 13,672। এই যে প্রিমিয়াম আছে, এই প্রিমিয়াম রাজ্য সরকার এবং এই ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট যারা নথিভুক্ত হবেন তাদের 80-20 রেশিওতে প্রিমিয়াম করতে হবে। সরকার 80% এবং তিনি জার্নালিস্ট নথিভুক্ত হবেন 20। তো এটা এখন পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে সেরকম সাড়া পাচ্ছি না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা এই এজ গ্রুপের মধ্যে পড়ে আপনারা এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হতে পারেন। প্রিমিয়ার যেগুলি হেলথ ইনস্টিটিউশন আছে এই দেশে, যে কোনো হাসপাতালে চিকিৎসার সেখানে ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা আপনারা ভোগ করতে পারবেন, আপনারা সেই পরিষেবা নিতে পারবেন যদি একবার এই ইন্স্যুরেন্স আওতাভুক্ত হন। ন্যাশনাল লেভেল মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া 176 জন পার্টিসিপেট করেছিল। এটা গত বছর, এই বছরও হবে। এছাড়া এমপ্যানেলমেন্ট হচ্ছে ভিডিও এডিটিং, রেকর্ডিং, ফার্মস এজেন্সি ইত্যাদি। আমাদের আগামী দিনগুলিতে আমরা যে এই কাজগুলি করবো তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটা হচ্ছে ডিজিটাইজেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট সেকশন। আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন আছে ডাইরেক্টরেট অফ ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স, সেটা ডিজিটাইজেশন আমরা করছি। আপডেটিং অফ ডাটাবেস এনলিস্টেড অল প্রিন্টেড, প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া, আমরা একটা ডাটাবেস আপডেট করছি। এছাড়া ইউটিলাইজেশন অফ ডাটা ডিসপ্লে বোর্ড যেটা আমাদের আছে ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অন রেভিনিউ বেসিস, আমাদের যে এলইডিগুলি আছে 15টা, এছাড়া আরও 6টি সংস্থাপন করা হবে 3 দিনের মধ্যেই এই বছরই। তাতে
টোটাল হবে 21টি। এই 21টি যদি আমরা গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলি আছে, অ্যাচিভমেন্ট আছে, সেগুলি ডিসপ্লে হবে। এছাড়াও আমরা সেখানে কর্পোরেশন বা পিএসইউ যারা আছে তারাও এখানে অ্যাড দিতে পারে। আমরা কমার্শিয়াল অ্যাডও সেখানে আহ্বান করবো এবং সেটি জন্য চার্জও থাকবে। এছাড়া আমরা চেষ্টা করছি যে এক্সপ্লোর করছি আমরা পসিবিলিটি যে একটা টিভি চ্যানেল ইনফরমেশন কালচারাল ডাইরেক্টরেটের মাধ্যমে সেট আপ করার জন্য, তাতে এন্টারটেনমেন্ট এবং অন্যান্য বিষয়গুলি সেখানে থাকবে। গভর্নমেন্টের যে অ্যাচিভমেন্ট আছে সেগুলো তুলে ধরা হবে। অনেক সময় সেখানে অনেক ডিসকাশনও চলতে পারে, এডুকেশনাল ডিসকাশনও সেখানে থাকতে পারে। এটা আমরা এক্সপ্লোর করে দিচ্ছি পসিবিলিটি কতটুকু আমরা অবশ্যই চেষ্টা করবো এই বছরে সেটাকে করার জন্য। অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে আমরা 461টি ইভেন্ট, আমাদের ক্যালেন্ডার ইভেন্ট 2022 দেশে আমরা বিভিন্ন জায়গায় অর্গানাইজ করেছিলাম। আপনারা জানেন সবচেয়ে বেশি যে জনসমাগম হয়েছিল, ফুটফল হয়েছিল, সেটা হচ্ছে মায়ের গমন কার্নিভাল। সেই কার্নিভাল আমরা আগরতলায় আয়োজন করেছিলাম। সেখানে প্রচুর ফুটফল হয়েছিল, আপনার সাথে পার্টিসিপেন্ট ছিলেন। 56টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল স্মারক সম্মান হিসাবে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও আমরা দিয়ে থাকি। কালচারাল শো যারা করে, কালচারাল অ্যাক্টিভিটিস যারা করে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এককভাবে পারে না, আর্থিক সহায়তা আমাদের কাছ থেকে চাইলে আমরা সেখানে দিই। এতে আমাদের গত বছর যা ব্যয় হয়েছিল 50 লক্ষ টাকা মতো, 91টি কালচারাল অর্গানাইজেশন সেখানে পার্টিসিপেট করেছিল এবং আমাদের কাছে টাকা চেয়েছিল। আমরা তাদের কিছু কিছু অর্থ সেখানে মঞ্জুর করেছিলাম। বর্ডার ভিলেজ প্রোগ্রাম, 75টি বর্ডার গ্রামকে নিয়ে আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হবে। এটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব এর একটা অংশ। সেই প্রোগ্রাম জুলাই আগস্টের মধ্যে আমরা শেষ করবো। আগস্টের 15 তারিখের আগেই আমরা চেষ্টা করবো 14 তারিখে এটার কালমিনেশন করা যায় কিনা। এই প্রসঙ্গে অ্যাডভাইজারি কমিটি একটা করা হয়েছে, আমরা যার চেয়ারম্যান হিসেবে অনারেবল চিফ মিনিস্টার, যেটার মিটিং কালকেই হবে, আগামীকাল। এরপর সিদ্ধান্ত হবে আমরা কি কি ইভেন্টস করবো, কোথায় কোথায় হবে, কোন কোন গ্রামগুলিতে এই ইভেন্টসগুলি হবে। এইখানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, যেমন ধরুন কালচারাল থাকতে পারে, যারা আনসাং হিরোস, ফ্রিডম ফাইটার্স, তাদের উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে। পেট্রিয়টিক দিক সেখানে দেখা হবে এবং পেট্রিয়টিক সং, ডান্স
একটি বর্ডার ভিলেজ প্রোগ্রাম। 75টি বর্ডার গ্রামকে নিয়ে আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হবে। এটা হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব এর একটা অংশ। সেই প্রোগ্রাম জুলাই আগস্টের মধ্যে আমরা শেষ করবো। আগস্টের 15 তারিখের আগেই আমরা চেষ্টা করবো 14 তারিখে এটার কালমিনেশন করা যায় কিনা। এই প্রসঙ্গে অ্যাডভাইজারি কমিটি একটা করা হয়েছে, আমরা তার চেয়ারম্যান হিসেবে অনারেবল চিফ মিনিস্টার, যেটার মিটিং কালকেই হবে, আগামীকাল। এরপর সিদ্ধান্ত হবে আমরা কি কি ইভেন্টস করবো, কোথায় কোথায় হবে, কোন কোন গ্রামগুলিতে এই ইভেন্টসগুলি হবে। তো এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকবে, যেমন ধরুন কালচারাল থাকতে পারে, যারা আনসাং হিরোস, ফ্রিডম ফাইটার্স, তাদের উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে। পেট্রিয়টিক দিক সেখানে দেখা হবে এবং পেট্রিয়টিক সং, ডান্স ইত্যাদি এটাতে আসবে। পেইন্টিং, এই বিষয়গুলি এখানে চলে আসবে। এছাড়া কিছু কিছু স্পোর্টস ইভেন্টও এখানে এই বিষয়ে আমরা কর্মসূচিতে রাখবো। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে প্রথমে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন পত্রিকার মিডিয়া বন্ধুগণ, আমার আজকে আপনাদের যে ডাকা হয়েছে আমরা চেষ্টা করার জন্য, কারণটা হলো আগামী 24 আমাদের ত্রিপুরা উমেন ফেডারেশনের তরফ থেকে রাজভবন অভিযান করা হয়। সেই রাজভবন অভিযান আমাদের প্রথমে আস্তাবল ময়দানে আমরা জড়ো হব। আস্তাবল ময়দান থেকে আমরা সৌন্দর্যবাদের মিছিল করে আমরা রাজভবনে আমরা যাব। সেখানে আমরা এক প্রতিনিধি দল রাজভবনে মহামান্য রাজ্যপালের নিকট আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব। সেই জন্য সারা ত্রিপুরা, আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার সকল আমাদের যারা মায়েরা রয়েছেন, মায়েদের কাছে সোসাইটি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমরা সবাইকে অনুরোধ করব এই দিন 11টার মধ্যে আস্তাবল ময়দানে এসে আপনারা জড়ো করবেন এবং সেখান থেকে আমরা সুস্থভাবে প্রতিষ্ঠিত করে যাব। কারণটা হলো আমাদের যে রোমান স্ক্রিপ্টে আমাদের যে মাতৃভাষা কব্র, এই কব্রকে ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য যে আমাদের গাড়ি, সেই গাড়িকে আমাদের শেষ করার জন্য মহামান্য রাজ্যপালের কাছে আমাদের ডেপুটেশন। তো এই ডেপুটেশনে সমস্ত ত্রিপুরার আমাদের মায়েদেরকে, সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ করব আমাদের এই মিছিলে সার্বিক হওয়ার জন্য সবাই মিছিলে এসে সুন্দরভাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল করে আমার করে যাওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দাবি কি একটাই? হ্যাঁ, আমাদের দাবি একটাই, রোমান স্ক্রিপ্টের পত্র ভাষায় লেখা। রাজ্যপাল কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? আমরা ইনফরমেশন দিয়েছি। আর পুলিশ প্রশাসন আমরা তো সবসময় ইনফরমেশন দিই, তো আমরা প্রোগ্রাম ককরা কি
जानाय लोंनाय जत' दाखोर खाखा जों दिनै आरो प्रेस मिट खालामनायनि उद्देश्यफ्राव दङ गोसोखां 24 तारिख 2023 जों आरो राजभवन अभियान खालामनानै थांबाय दङ जों आरो आस्ताफोर मयदानाव जों 11टाव जों हर बुथुमनानै 11टानि बिसिङाव बुथुमनानै 11टाव जों अरनि सुरु खालामनाय आस्ताफोरनिसिम जों रेडि खालामनाय राजभवनाव थानाय जों आरो रायजोफोरनो आरो जों मेम'रेन्डाम होनाय आं नों बिसिङाव बुंनानै जोंनि CWA जोंनि 12टा डिस्ट्रिक्ट दङ पलिटिकल डिस्ट्रिक्ट जोंनि 44टा ब्लक दङ जोंनि बुकबुक सनो अबनो कबकनाय जोंनि डिस्ट्रिक्ट ताइ ब्लक नो नरक जतनो फाइनाली रेडि लाइजा नरक फाइनाली नरक काहम करनथाय गारि कालायदि गारि वासे लुट ओभार लुट टाकलायदि गारि वो नरक अनेक बरो बक्सावो गारि वो 30 जना 35 जना का गाना निनाय आसुके लुट टाकलायदि कारण नाथाय जों अर जाहाथे गारि वो जों कोयाखै गारि वो जों देरायाखै माइखै जों मा फायलायनाय नरगो असुबिदा होननानै गारि कालायथानि नरक सुस्थ दंफाङावनो नायो नरक काहमदरनिफ्राय फायलायदि अबजिनि आन्दोलन अबंकाजिनि जे डिमान्ड लं टाइमनि डिमान्ड अ डिमान्ड नरक साउनो जतन फायना बागै खालामलायदा फायफानाव नरक काहमदरनिफ्राय फायलायदि जाय नरक ब्लकआव बिसु फायनायनि दंनाय नरक फायलायदि काहमदरनि खालाय डिस्ट्रिक्टआव नरक डिस्ट्रिक्टआव जतनिनो रेसपन्सिबिलिटि दङ डिस्ट्रिक्टआव ब्लक मोसन ब्लकनि रेसपन्सिबिलिटि दङ जों अरजिनि दंला नरक पारानिफ्राय टेनकाट नरक 9टानिसिम रेडि होनाय जाहाथे नरक 11टानि बिसिङाव आस्था मयदानाव फायखालायफायनायनि लगे लगे 11टा थांफायनो जों अर रेलि आरो फायनाय अ रेलि जों स्ल'गाननि मिथिं खालायो जों लिरखानाय बाय कायसा नंखानि कबमुंनार नरक जतन फ्लेग दै फायबायदि बाय ट्रेडिशनल ड्रेस गान फायबायदि ट्रेडिशनल ड्रेस गाननाय जों अर आस्ताबल मयदानि सिमी स्ल'गान बाय रेलि खायनाय जों आगर गलना जों काफेलि मारनाय दाम हिमालय जों अर लं टाइमनि चिनि जे डिमान्ड अ बर' रोमान स्क्रिप्ट बाय चालु खालायजाखनानि बागैनो जों चिनो अ डिमान्ड दैनो चिनि DSF रो चिनो अर EISF रो अन्नाন্য उइंस रो अर बर' रोमान स्क्रिप्ट दैनाय जतन आन्दोलन खालायगा जों बुमारो वाइसा गोलैलायो जों अब खालायना बागैनो जों स्टेप नाहारो जों दिप्रामथा गुबाग्रानि जे लिडारशिप जों दिप्रामथानि उइंस DWA जों अबनो गोलैनो जों जाहाथे गुरै अब बुमानि कपाय जे रोमानि स्क्रिप्ट नस खालायनायनि बागैनो जों अब मा साइटनाय अ आन्दोलन खाथिनि नेक्स्ट जेनेरेशननि बागै अ आन्दोलन खाथिनि अ बर' रोमानि स्क्रिप्टनि बागै अब जों जाहाथे परिचालनानि उनथुम आगरनि बागैनो जों अब बुमा गैता आगरनि फायनानि दराव जत्त बुमा आगरतलानि गुरै सुनांगौ कबंनाय नरग नंखरदि नंखर लायनाय जों अ आन्दोलनाव सक्सेस मा खालायनाय जों पिसफुलि बागै रेलि खाय थांगैनाय अर राजभवनाव जदि आरो जों राजभवनाव जों 5 जना हाबिनाय 5 जना हाबै आगै जों अर गभर्नर मालाय आगै जों बनक जों दिनै रिक्वेस्ट दंनाय जाहाथे जोंनि अ बर' रोमान स्क्रिप्ट बाय अति दबिनो अब साखलायनायनि उनखौ चालु खालायनायनि उनखौ अब जोंनि डिमान्ड दंनाय हामबाय पारमिशन द मानक जे गवर्नर माला जे गवर्नर न पारमिशन द रिखा अलरेडी जों सिटी रहता पुलिस प्रशासन थानाव अब तो जों बक्राबोदै बुलबायदा सेलेक्शनाव जों रिलाप करे जों आन्दोलन खालायनाय न जोंनो पारमिशनारि तो जोंना नानै गुन दरकार जों खालायनाय जों आस्ताबल मयदानाव जों 24 तारिखआव जों आरो जों बुथुमलायनाय आस्ताबल जों बुमा गुरैनि पिसफुलि बायबे जों आरो थांगोन जों मेम'रेन्डाम लिरनाय आरो जुदि जोंनो कासु काटनांगाय आरो जुदि जोंनो बादारि नांगाय आरो उलटा मावना बोसायनि जों खालायनाय खरब बोसोराव माने नंगर फायनाय माहाय अब जों टारगेट छिरिमे आरो बोरि रखा आन्दोलन हमका नरक डक्टर
রাষ্ট্রভবনের মিডিয়ার মধ্যে কামকে শুনে তাম জনসভা তাম উঠান সভা তাম বাজার সভা যে কোনো সভা অঙ্গানকায় গরিরক মানো কুকুলো ট্রেডিশনাল ড্রেস কানি নাই তাবো ko অমহাইনো গরিরক তাবো আন্দোলন খাইনা থাকতানি গরি কুকুলং নাই নাই जों कासु नांला आइपानो जों रांपुसा गरिनि बागै जा लिमिट नगुं नाय रांपुसा नांले गारि गुरा खाइनानि थाखाय आबो बागै नासे जों सा फसबनाय अल खाना अबो लिमिट गरिबा गोबां अबो आपु नुनो नाय Nia tiasa bergol di sekarang ke Rajapal, nong tinya, ubah jas kepan kaya naik tinya. Abo no kha kotor ya, itu tamu itu bisa nur nyanyi. जों आबो बासिन सागा जोंनि लं टाइमनि अबो डिमान्ड अबो हागे लं टाइम सामलाय फेमिलि गुड आमल जुब समिति हयके अ आन्दोलन खालाय फेमिलि रेनाय मानाय नेनाय मानि करे जों अबो अनेक थपक जाखा हायजे जों बिदानखाय जों गैजाबो बुसलायखौ जानो फाने जों गेलेखाहायजे रेनायनि साबानो जों बिसास जायखौ उदाव खालामनायखौ मकलबाय दिमा नांनाय गुन्जोबो थानानै नांनाय जों मबाइल थांनाय ग्राना जों मकलबाय बाय थां जि कुंजुबाय जों बाय थां साथु रेनायनि सादां नांनाय जों खा कचमना माबो आबो खा कचमला समय दिगला नो आबो जे खा कचमनाय दिगला रिया सात पर्यन्त जिन आन्दोलन जारी दंनाय जों राजभवन से जों ता अभियान खालायनाय थाङि दं उनावहाय जुदि रिनाय हिरिया ममहाय आन्दोलन दङ आखौ नखरसिनाय Sesti, right? নমস্কার আজকে প্রথমে প্রিন্স মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন পত্রিকার মিডিয়া বন্ধুগণ আজকে আপনাদের যে ডাকা হয়েছে আমরা প্রেস করার জন্য কারণটা হলো আগামী 24 আমাদের ত্রিপুরা উমেন ফেডারেশনের তরফ থেকে রাজভবন অভিযান করা হয় সেই রাজভবন অভিযান আমাদের প্রথমে আস্তাবল ময়দানে আমরা জড়ো হব আস্তাবল ময়দান থেকে আমরা সৌন্দর্যবাদে মিছিল করে আমরা রাজভবনে আমরা যাব সেখানে আমরা এক প্রতিনিধি দল রাজভবনে মহামান্য রাজ্যপালের নিকট আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব সেই জন্য সারা ত্রিপুরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার সকল আমাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের কাছে সোসাইটি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা সবাইকে অনুরোধ করব এই দিন 11টার মধ্যে আস্তাবল ময়দানে এসে আপনারা গ্রহণ করবেন এবং সেখান থেকে আমরা সুস্থভাবে রণনীতি করে যাব কারণটা হলো আমাদের যে রোমান স্ক্রিপ্টে আমাদের যে মাতৃভাষা কব্র এই কব্রকে ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য যে আমাদের দাবি সেই দাবিকে আমাদের শেষ করার জন্য মহামান্য রাজ্যপালের কাছে ডেপুটেশন এই ডেপুটেশনে সমস্ত ত্রিপুরার আমাদের মায়েদেরকে সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ করব আমাদের এই মিছিলে সার্বিক হবার জন্য সবাই মিছিলে এসে সুন্দরভাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল করে আবার করে যাবার জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দাবি কি একটাই হ্যাঁ আমাদের দাবি একটাই রোমান স্ক্রিপ্টে কব্র ভাষাকে লেখা
রাজ্যপাল কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? আমরা আর পুলিশ প্রশাসন আমরা তো সবসময় ইনফরমেশন দিই, তো আমরা প্রোগ্রাম media rakhna tapno nama hambai tai nai to nai to takut semua kata yang sentini aku resmi khamani udik sokra kono buskang 24 तारीख 2023 और वो राष्ट्रभवन अभियान hanya kami tunggu और वो आस्थापन मौजन 11टा वो और बुथुमनानै 11टा नि बिसिखौ बुथुमनानै 11टा और शुरू खालामनाय आस्थापननि सिमि जों रेलि खायनाय राष्ट्रभवनाव थानाय जों आरो वो राज्यपालनि आरो मेमोरेन्डाम होनाय आं नों बिसिखौ बुंनानै जोंनि DWA जोंनि 12टा डिस्ट्रिक्ट दङ पलिटिकल डिस्ट्रिक्ट जोंनि 44टा ब्लक दङ जोंनि बुकुक सुनो अखनो कबकनाय जोंनि डिस्ट्रिक्ट ताइ ब्लक न नरक जतनो फाइनाल एरिया दिन लाइजा नरक फाइनालि नरक काहम करनथाय गारि कालायदि गारि वासे लुट ओभार लुट टाकलायदि गारि को नरक अनेक गरब बक्सावो गारि को 30 जना 35 जना का गानानि हिनाय आसुके लुट टाकलायदि कारण नाथाय जों अर जाहाथे गारि को जों उपयाखै गारि न जों बेरायाखै मायदिखै जों मा फाइलायनाय नरक असुबिदा होननानै गारि कालायथानि नरक सुस्थ दंफाङावनो नायो नरक काहम करनथाय फाइलायदि अबजिनि आन्दोलन अबंका जिनि जे डिमान्ड लं टाइमनि डिमान्ड अ डिमान्ड नरक साउनो जतन फाइना बागै खालामलायजा हाइफेनो नरक काहम करनथाय फाइलायदि ताइ नरक ब्लक बिसु फाइनालि दंनाय नरक फाइलायदि काहम करन खालाय डिस्ट्रिक्टआव नरक डिस्ट्रिक्टआव जतनिनो रेसपन्सिबिलिटी दङ डिस्ट्रिक्टआव नरक ब्लक न साथि ब्लक ननिबो रेसपन्सिबिलिटी दङ जों अरबकुनो अर जिनि भलन्टियार्स दंला नरक न फरकसा नरक न जतन भलन्टियार्स नाय नरक जतन गाइड कन्ट्रोल खाय नरक सिस्टेमेटिक भाबे मा फाइनाय नरक जतन कन्ट्रोल खायदि बिदिनो निजि तामका जों बुमा र जतन पिसफुलि भाबे जों अरब रेलि खायनाय ताइ राज्यपालनि अरब थानाय नरक पारानि फैथिंखाय नरक 9टा बिसिम रेडि दिनाय जाहाथे नरक 11टानि बिसिम आस्थापन मौजन फाइखलाय फाइनायनि लगी 11टा तामखायनो जों और रेलि आरम्भ खायनाय और रेलि जों स्लोगान मिटिं खालाय जों रिखानाय ताइ कायसा नों खानि कबमुना नरक जतन फ्लेग दै फाइबायदि ताइ ट्रेडिशनल ड्रेस गान फाइबायदि ट्रेडिशनल ड्रेस गाननाय जों और आस्थापन मौजन सिमि स्लोगान बाय रेलि खायनाय जों आगर गलना जों कापिनि मारनाय तामिलमाले और लंग टाइम जे डिमान्ड of or roman script by kalau kelajak na di bagino sino diman of trino sini DSF ro sino or TISF ro on no wins ro or roman script to trinai totona andolon kelaga sung bumaro waisa gele lai sung ob khlaina bagino sung step na haro sungha sung di pramotha bubagrani je leadership sung di pramotha ni wins DWA जों वो अबोर गरगलैनो जों जाहाथे गुरै अब भुमानि कपाय जे और मानि स्क्रिप्ट नस खालायनायनि बागैनो जों अब मा साइटनाय अ आन्दोलन खाजिनि नेक्स्ट जेनेरेशन नि बागै अ आन्दोलन खाजिनि अबर भुमानि स्क्रिप्ट नि बागै अब जों जाहाथे परिजातनानि उथुम आगोनि बागैनो जों अब भुमा गैताबो आगोनि खामानि गरावो जत्त भुमा आगर तलनि गुरै सुनांगौ गबंनाय नरग नंखरदि नंखर लायनाय जों अ आन्दोलन सक्सेस मा खालायनाय जों पिसफुलि बाबे रेलि खाय थांगैनाय और राजभवन जदि आरो जों राजभवन जों 5 जना हाबिनाय 5 जना हाबै आबै राजभवन जों और गभर्नर बनालायनाय मालाय आबै जों बन जों दिनै रिक्वेस्ट खालामनाय जाहाथे जोंनि अ खबर रोमान्टिक बाय जदि ददिनो अब साखलायनायनि
चालू खालायनानै जोंखौ आखौ चिनि डिमान्ड खालामनाय हामबाय पारमिशन द मा खानक जे गवर्नर एमा लायने गवर्नर न पारमिशन द रिखा अलरेडी जों सिटि रावका पुलिस प्रशासन थानाव अलरेडी दिफेनिका अबको जों हकराबो दै बुलबायना सेलिसाना जों रिलाबग्रै जों आन्दोलन खालायनाय न जोंनो पारमिशनारि तो पारमिशनारि तो जोंना बुंनानै गुन दरकार जों खालायनाय जों आस्ताबो मयदान जों 24 तारिखाव जों आरो जों गथुमलायनाय आस्ताबल जों बुमा गुरिनि पिसफुलि बायबाय जों आरो थांगोन जों मेमोरेन्डाम लिरनाय आरो जुदि जोंनो कासु काटांखाय आरो जुदि जोंनो आरो जोंनो बादारि काटांखाय आरो उलटा मावना बसायनि जों खालायनाय खरब बोसोराव माने नंगौ फायनाय माहाय अब जों टारगेट छिरिमे आरो बुरि रखा आन्दोलन हमगोन डक्टर नंगौ मिडिया रखते तांगो सिमो ताम जनसभा ताम उठान सभा ताम बाजार सभा जे कोनो सभा हमगानखाय बुरि रख मानो कपलो ट्रेडिशनल ड्रेस गाननाय ताबो को अमहायनो बुरि रख ताबो आन्दोलन खायना थांतने बुरि कुप्लंग नाय जों कासु नांला आइपानो जों रांपुसा गरिनि बागै जा लिमिट नगुनाय रांपुसा नांले गारि गुरा खायनानि थाखाय आबो बागै नासे जों सा फसबनाय खाना अब लिमिट गरिबा सभामा अब आफनो नुनाय Nia TSM already Sherong Rajapal, Nongomoti, Ubo, just upon a cry, nice. I will know Hakotam, you tammy to each other. Jung, Abu Basin Saka, in long time there over demand. All I get long time in Hamlet many, good among Jubo Somiti, Hoya or Amon, like many. The 99 mana, the money. जों अब अनेक थावक जाखा है जों गोदानखाय जों दैजाव बुसलायखौ जाखा ग्रुप जाना फानो जों गेलेखा है रनाय हिसाबानो जों बिसास जायखौ पूजा खालामनायखौ मकल बायदि नांनाय गुन्जो खालामनानै नांनाय जों मवाना थां नायग्राना जों मकल बायदि बाय थां जि खुंजु बाय जों बाय थां साथु रनाय नि सादां नांनाय जों खा कजमना माबा आबो खा कजमला समय दिगलानो आबो जों खा कजमनाय दिगला रिया सा पर्यन्त चीन आन्दोलन जारी दंनाय जों राजभवनाव से जों ता अभियान खालायनाय थाङि दं उनावहाय जुदि रिया रिनाय बिनि रिया हमहाय आन्दोलन दङ आखुनो बरसिनाय टेस्टी right नमस्कार आज के प्रथमे प्रिंस मीडिया इलेक्ट्रॉनिक मीडिया विभिन्न पॉलिटिकल मीडिया आज के আপনাদের যে ডাকা হয়েছে আমরা দেশ করার কারণটা হলো আগামী 24 আমাদের ত্রিপুরা উমেন ফেডারেশনের তরফ থেকে রাজভবন অভিযান করা হয় সেই রাজভবন অভিযান আমাদের প্রথমে আস্তাবল ময়দানে আমরা জড়ো হব আস্তাবল ময়দান থেকে আমরা সৌন্দর্যবাদে মিছিল করে আমরা রাজভবনে আমরা যাব সেখানে আমরা এক প্রতিনিধি দল রাজভবনে মহামান্য রাজ্যপালের নিকট আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব সেই জন্য সারা ত্রিপুরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার সকল আমাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের কাছে সোসাইটি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা সবাইকে অনুরোধ করব এই দিন 11টার মধ্যে আস্তাবল ময়দানে এসে আপনারা জড়ো হবেন এবং সেটা
আমরা করে যাব। কারণটা হলো আমাদের যে রোমান স্ক্রিপ্টে আমাদের যে মাতৃভাষা পত্র, এই পত্রগুলোকে ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য যে আমাদের দাবি, সেই দাবিকে আমাদের শেষ করার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের ডেপুটেশন। তো এই ডেপুটেশনের সমস্ত ত্রিপুরার আমাদের মায়েদেরকে, সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ করব আমাদের এই মিছিলে সার্বিক হবার জন্য সবাই মিছিলে এসে সুন্দরভাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল করে আবার চলে যাবার জন্য আপনাদের কাছে আপনাদের মাঝে দাবি কি একটাই? হ্যাঁ, আমাদের দাবি একটাই, রোমান স্ক্রিপ্টে পত্র ভাষায় লেখা। রাজ্যপাল কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? আমরা আর পুলিশ প্রশাসন আমরা তো সবসময় ইনফরমেশন দিই, তো আমরা প্রোগ্রাম করি। Tay naik dengan itu tuh takut bukan semua kakak yang kalau centini orang resmi kami ni udah suka mana, bos sekarang 24 tarik 2023 orang Rashtraban Abhijan hanya ni kami tahu, jeng orang Ashtabal Mojana jeng 11 tahun jeng orang putus mana 11 tahun Isigo kutunganai, 11 tahun jeng orang ni suruh kelainai, Ashtabal ni sini jeng ready kainai Rashtraban nanai, jeng orang Rajapal nara jeng memorandum nanai, ang nom sini apa kabunan sini TWA sini Barata district tanggo political district, sini 44 ta block tanggo, sini bukuk sono apa no kabuk nai, sini district tai block no. Norok joto no final area di laja, norok final di, norok kaham keren kai gari was, lut overload tak lagi, gari wo norok onek norok baksawo, gari wo 3 jana ke kanan ini nai, asal ke lut tak lagi, karena nanti jeng orang zahde gari wo seng upayakti, gari nasul berayakti, lagi mayakti kai jeng mampalai nai, norok wo asubida nai gari kalai kini. Norok susto tongpungan nayo, norok kaham kerja paledi, ogo cini andolan, ogo ka cini je demand long time demand, demand norok sauna, sotor paina bagi khatam laja, hai kono norok kaham kerja paledi, pai norok blog office paina hintom lai, norok paledi kaham kerja kalai, district norok job tadi no responsibility tomo, district norok blog no sadi, blog only was responsibility tomo, jeng ogo kuno orang cini volunteers tomla. Norok no karaksa norok no joton volunteer senai norok joton no guide control kai norok system ini kalau memang kalian norok joton no control kai di regional ini kam ka sengguma norok joton no peacefully kabe jeng orang rally kalian kai rajapannya orang nai norok parani meeting kata norok noita mismi jadi nai jahat deh norok 11 tani bisma asal mengajar kai kalian ini लगी 11 तक काम करो और रैली आरंभ करना और रैली स्लोगान में मीटिंग दिखाई दिखाना बाई कैसे नॉन खाली कबंगना मतलब जो तो फ्लैग तो फेवेली बाई ट्रेडिशनल ड्रेस कान फेवेली ट्रेडिशनल ड्रेस कान नहीं जो और अस्ताबल मौजन इसमें स्लोगान बाई रैली खाई नहीं जो आगे करना जो काफी ही बार नहीं ताकि मलय और लॉन्ग टाइम चीज़ डिमांड और बड़ो रोमान स्क्रिप्ट बाई kalau pelajar nanti bagi no, cina odiman itu no, cina DSF lo, cina orang TISF lo, orang no wins lo, orang manuskrip itu ini, contohnya anggaran kelaga, cina bumaro, waisat tu kelila ye cina apa kelainan bagi cina step naharo, cina di pramotha, bubagrani je
लिडारशिपआव जों बिक्रमथानि उइंस DWA जों गोरलैयैनो जों जाहाथे गुरै अब बुमानि कपाय जे रुमानि स्क्रिप्ट खालायनायनि बागैनो जों अब मा साइटआवनाय आन्दोलन खाथिनि नेक्स्ट जेनेरेशननि बागै आन्दोलन खाथिनि बर' रुमानि स्क्रिप्टनि बागै अब जों जाहाथे परिजाबनानै उनथुम आगरनि बागैनो जों अब बुमा गैयाबो आगरनि थांनायनि द्वाराव जत्त बुमा आगरतलानि गुरै बुखुंनांगौ गबंनाय नरग नंखरनि नंखर लायनाय जों आन्दोलनाव साक्सेस मा खालायनाय जों पिसफुलि बागै रेलिखाय थांनाय आरो राजभवनाव जुदि आरो जों राजभवनाव जों 5 जना हाबैनाय 5 जना हाबै आबै जों आरो गभर्नर मालायनाय मालाया आबै जों गणक जों दिनै रिक्वेस्ट खालामनाय जाहाथे दिनै बर' मानसिनि बाय अति दबिनो अब साखलायनायनि उनखौ चालु खालायनायनि उनखौ अब दिनै डिमान्ड खालामनाय हामबाय पारमिशन द मान नक जे गवर्नर मालाय गवर्नर न पारमिशन द रिखा already जों जिति रहता पुलिस प्रशासन थानाव अलरेडी दिफेमिका अब तो जों कक्राझार दै बुरबायहा सेलेक्शन जों रिलाबग्रै जों आन्दोलन खालायनाय न जोंनो पारमिशन द जोंना नायनो गुन दरकार जों खालायनाय जों आस्था बयदान जों 24 तारिखआव जों आरो जों बुथुमलायनाय आस्था बर' जों बुमा गुरैनि पिसफुलि बायबाय जों आरोबाव थांगोन जों मेम'रियेल लिरनाय आरो जुदि जोंनो कासु काहकानिफ्राय आरो जुदि जोंनो आरो जोंनो 5 तारिख काहकानिफ्राय आरो न'ला मोना बोसोरनि जों खालायनाय खरब बोसोराव माने नंगर फायनाय माहाय अब जों टारगेट थिरिमे आरो गुरि रखा आन्दोलन होगानो डक्टर नगर मिडिया रखते कामको सिमो ताम जनसभा ताम उठान सभा ताम बाजार सभा जे कोनो सभा होगानकाय गुरि रक मान कुपलो ट्रेडिशनल ड्रेस गानिनाय ताबुको अमहायनो गुरि रक ताबु आन्दोलन खायना खानतानि कुपलों नायनाय जों कासु नांला आइपानो जों रांकुसा गरिनि बागै जा लिमिट नगुनाय रांकुसा नांले गारि गुरा खायनानि थाखाय आबुं बागै नासे जों बिचार फसबनाय खाना अब लिमिट गरिबा सभामा अब आखु नुनाय Nia TSM already Sairong Rajapal Nongomoti Ubo just keep on crying nice. Abo no Kakotam Yawitam Sano. Jung Abu Pasan Saka, long time there over demand. Our high long time Hamlet many good amol. Jubo Somiti, Hoya or Amol like many. Renai, Manai, the money. जों अब अनेक खबर जाखा है जों गोदानखाय जों दैजाव बुसलायखौ जानो फानो जों गेलेखाय नायनि सामानो जों बिसास जायखौ पूजा खालामनायखौ मकल जों नांनाय गुनजों थानानै नांनाय जों मवाना थांनायग्राना जों मकल बाय बायथां जि खुंजुबाय जों बायथां साथु रोनायनि सागाम नांनाय जों खा खचमनाय माबा आबो खा खचमला समय दिगलानो आबो जों खा खचमनाय दिगला रिया sak पर्यन्त जिन आन्दोलन जारी दंनाय जों राजभवनाव से जों ता अभियान खालायनाय थांनि दं उनावहाय जुदि रिया हमहाय आन्दोलन उनाव आखुनो बरसिनाय Testy, right? नमस्कार आज के प्रथमे प्रिंट मीडिया इलेक्ट्रॉनिक मीडिया বিভিন্ন পত্রিকার মিডিয়া বন্ধু আজকে আপনাদের যে ডাকা হয়েছে আমরা প্রেস করার জন্য কারণটা হলো আগামী 24 আমাদের ত্রিপুরা উমেন ফেডারেশনের তরফ থেকে
রাজভবন অভিযান করা হয়। সেই রাজভবন অভিযান আমাদের প্রথমে আস্তাবল ময়দানে আমরা জড়ো হব। আস্তাবল ময়দান থেকে আমরা সৌন্দর্যবাদের মিছিল করে আমরা রাজভবনে আমরা যাব। সেখানে আমরা এক প্রতিনিধি দল রাজভবনে মহামান্য রাজ্যপালের নিকট আমরা মেমোরেন্ডাম আমরা সাবমিট করব। সেই জন্য সারা ত্রিপুরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার সকল আমাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের কাছে সোসাইটি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমরা সবাইকে অনুরোধ করব এই দিন 11টার মধ্যে আস্তাবল ময়দানে এসে আপনারা জড়ো করবেন এবং সেখান থেকে আমরা সুস্থভাবে নিশ্চিত করে যাব। কারণটা হলো আমাদের যে রুমান স্ক্রিপ্টে আমাদের যে মাতৃভাষা পত্র এই পত্রকে ভাষাকে রুমান স্ক্রিপ্টে লেখার জন্য যে আমাদের দাবি সেই দাবিকে আমাদের শেষ করার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের ডেপুটেশন। তো এই ডেপুটেশনে সমস্ত ত্রিপুরার আমাদের মায়েদেরকে সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ করবো আমাদের এই মিছিলে স্বাধীন হওয়ার জন্য সবাই মিছিলে এসে সুন্দরভাবে আমাদের শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল করে আবার চলে যাবার জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দাবি কি একটাই? হ্যাঁ, আমাদের দাবি একটাই রোমান স্কুলের পত্র ভাষায় লেখা। রাজ্যপাল কি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? আমরা ইনফরমেশন দিয়েছি। আর পুলিশ প্রশাসন আমরা তো সবসময় ইনফরমেশন দিই, তো আমরা প্রোগ্রাম করি। তাই নাই তোমরা যত তারপর जों दिनै आरो प्रेस मिट खालामनायनि उद्देश्यफ्राव दङ गोसोखां 24 तारिख 2023 जों आरो राजभवन अभियान खालामनायनि थांखि दङ। जों आरो आस्ताबल मयदानाव जों 11टाव जों आरो बुथुमनानै 11टानि बिसिङाव बुथुमनानै 11टाव जों आरो सुरु खालामनाय आस्ताबलनिसिम जों रेडि खालामनाय राजभवनाव थानाय जों आरो रायजोपालनि आरो जों मेमोरेन्डाम होनाय आं नों बिसिङाव बुंनानै जोंनि DWA जोंनि 12टा डिस्ट्रिक्ट दङ पलिटिकल डिस्ट्रिक्ट जोंनि 44टा ब्लक दङ जोंनि बुकबुक सोनो अखनो कबकनाय जोंनि डिस्ट्रिक्ट ताइ ब्लक न नरक जतनो फाइनाली रेडि लाइजा नरक फाइनाली नरक काहम करनखै गारि कालायदि गारि वासे लुट ओभारलुट टाकलायदि गारि वो नरक अनेक बरो बक्सावो गारि वो 30 जना 35 जना का गाना निनाय आसुके लुट टाकलायदि कारण नाथाय जों अ जाहाथे गारि वो जों उपायाखै गारि न जों देरायाखै मायदिखै जों मा फाइलायनाय नरंगो असुबिदा होननानै गारि कालायखानि नरक सुस्थ दंफाङावनो नायो नरक काहम करनखै फाइलायदि अब जिनि आन्दोलन अबंका जिनि जे डिमान्ड लं टाइमनि डिमान्ड अ डिमान्ड नरक साउनो जतन फाइना बागै खालामलायदा फाइफानाव नरक काहम करनखै फाइलायदि जाय नरक ब्लकआव बिसु फाइनाल दंनाय नरक फाइलायदि काहम करन खालाय डिस्ट्रिक्टआव नरक डिस्ट्रिक्टआव जतनिनो रेसपन्सिबिलिटी दङ डिस्ट्रिक्टआव नरक ब्लकआव सादि ब्लक ननिबो रेसपन्सिबिलिटी दङ जों अरबकुनो अर जिनि भलन्टियार्स दंला नरक न खरकसा नरक न जतन भलन्टियार्स नाय नरक जतन काय कन्ट्रोल खाइ नरक सिस्टेमेटिक भाबे मा फाइलायनाय नरक जतन कन्ट्रोल खाइदि निजिनो निजि तामका जों बुमा र जतन पिसफुलि भाबे जों अरब रेलि खालायनाय ताइ रायजोपालनि अरब थानाय नरक
पारानिफ्राय तिनटासो 9टानि सिम रेडिंनाय 9टानि सिम रेडिं दिनाय जाहाथे 11टानि बिसिमाव आस्था मैदानाव फायख्लायफैनायनि लगे लगे 11टा थांफैनो जों रेलि आरम्भ खालामनाय रेलि जों स्ल'गान मिथिं खालायो जों लिरखानाय बाय खायसे नंखानि कबमोन आरो जतन फ्लेग दै फैबायदि बाय ट्रेडिशनल ड्रेस गान फैबायदि ट्रेडिशनल ड्रेस गाननाय जों आस्टाबल मैदानि सिमी स्ल'गान बाय रेलि खालायनाय जों आगर गानना जों कापिलि मारिनाय तामिलमाले जों लं टाइमनि जे डिमान्ड बर' रोमान स्क्रिप्ट बाय चालु खालायजानायनि बागैनो जों दिनो डिमान्ड तैनो जोंनि DSF जोंनो आरो DISF अन्यान्य उइंस 16ই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। 16ই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। 16ই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে
এই ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। সরকার মামলাটি আমি পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা
এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে
ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জোড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জোড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং
অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করবে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করবে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করবে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার
অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটো কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমে এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোন চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখে, এরকম কোনো সাক্ষী ছিল। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে মাননীয় আদালত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরো 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা। ষোলোই নভেম্বর রাত্রে মারা যায়। এদিকে ঘটনায় ওই ভাট্টার ম্যানেজার অটল কর ওইখানে জিরানিয়া থানায় এজাহার জমা দেয় এবং এই মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী অফিসার ছিলেন রাজু বৈদ্য। এই মামলায় মোট 15 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন মাননীয় আদালত এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না যে ঘটনাটা দেখেছে, এরকম কোনো সাক্ষী ছিল না। শুধু পারিপার্শ্বিক অবস্থা এবং পারিপার্শ্বিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষীদের উপর ভিত্তি করে
মাননীয় আদালত উক্ত বন্ধন জড়াকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সরকার পক্ষে এই মামলাটি আমি পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে পরিচালনা করি। 16ই নভেম্বর রাত্রে মারা যায়। তারা বুঝবে এটা নিয়ে। হ্যাঁ, আর আজকে যে গাড়িটা যাওয়ার কথা ছিল এটা এখনো গেছে না, এটা ব্যাক করা হয়েছে, আপনারা এখন এখান থেকে উঠতে পারেন। আর আজকে সন্ধ্যা 6টার মধ্যেই আমরা 6টা অবধি থাকবো এখানে। 6টার মধ্যে আমরা নিউজ দিলে তারপর আমরা উঠি। আমরা কথা হইতো 6টার মধ্যে আমরা জানাবো। তারা কইছে যে ক্যাম্প এখানে থাকবো, আমরা কিছু যে পাবো থাকতে হবে, তখন তারা আমরা প্রতিশ্রুতি দেবো ক্যাম্প থাকবো। আমরা 6টার মধ্যে আমরা বইয়া ডিভিশন দিয়ে 6টার মধ্যে জানাবো তারা। আমরা 6টা অবধি আমরা এখানে থাকবো। ডিভিশনটা 6টা অবধি জানাবো। আন্দোলন যা কথা 6টার মধ্যে জানাইলে আপনি কি আপনি ব্লক করে কি আপনি তো জানেন, তো সবাই না না সব ঠিক আছে, থাক না। তারা গেলে অত প্রিপারেশন দরকার আছে না, এটা তো যাচ্ছে না। দেখেন রান্না বাড়ি আর মুস্তা মিষ্টি খাওয়া দাওয়া রান্না বাড়ি 6টা মিনিট আগে থাকা মানে আর কি তার অল্প তো এক ঘন্টা না। তারাও তো বাড়ি ঘরে কাজ আছে। না আমরা বাড়ি ঘরে কাজ থাক সব কিছু থাক। হ্যাঁ আমরা 6টা মিনিট দেখা যাচ্ছে কাজ শেষ করে আইছি না আমরা এদিকে আমি তারা এখন ডিউটিতে লিয়ে যাম, বাজারে ডিউটি করব। দেন না মাঝে মাঝে এত সহজ না। ওই চারা দিয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, একটা ফাইনাল নিউজ আয়োগ না 6টা হতে একটু আর 5টা বাজে। चाला दे दीजिए मुझे। ठीक है ठीक है। मार्केट डे है आज। कोई नहीं हमारे सीएम तो दो लाख में आना है। एक्शन कितना আজ আমরা গান আমরা গান না গান আমরা গান 80 সপ্তাহ থেকে কেন ভক্তি বড় হয়ে যাচ্ছে। কথা দিতে 6টার মধ্যে আমরা জানাই দিই। 6টার মধ্যে ক্যাম্প থাকতে হইব এবং ক্যাম্প থাকবে।
ক্যাম্প থাকবো যোগাযোগ করে আইছি কইছে ক্যাম্প থাকবো 6টার মধ্যে আমরা যদি ক্যাম্প এখানে থাকবো সিরাজুল না ম্যাডাম তো বহুত আছে হ্যাঁ বলতে তারা বলবো এটা নিয়ে। হ্যাঁ, আর আজকে যে গাড়িটা যাওয়ার কথা ছিল এটা এখনো গেছে না, এটা ব্যাক করা হয়েছে, আপনারা এখন এখান থেকে উঠতে পারেন। আর আজকে সন্ধ্যা 6টার মধ্যেই আমরা 6টা অবধি থাকবো এখানে। 6টার মধ্যে আমরা নিউজ দিলে তারপর আমরা উঠি। আমরা কত হইতো 6টার মধ্যে আমরা জানাবো। তারা কইছে যে ক্যাম্প এখানে থাকবো, আমরা যদি যে পাবো থাকতে হবে তখন তারা আমরা প্রতিশ্রুতি যে ক্যাম্প থাকবো, আমরা 6টার মধ্যে আমরা বইয়া ডিসিশন দিয়ে 6টার মধ্যে জানাবো তারা আমরা। আমরা 6টা অবধি আমরা এখানে থাকবো। আমরা ডিসিশনটা 6টা অবধি জানাবো। আমরা যা কথা 6টার মধ্যে জানাইলে আপনি কি আপনি লক্ষ্য রেখেছি তো, আপনি তো জানেন, আমরা তো সবাই না না সব ঠিক আছে, থাক না। তারা গেলে অত প্রিপারেশন দরকার আছে না, এটা তো ঠিক আছে না। দেখেন রান্না করে আর মুস্তা মিষ্টি খাওয়া দাওয়া রান্না করে 6টা মিনিট থাকে মানে আর কি তার অল্প তো এক ঘন্টা না। তারাও তো বাড়ি ঘরে কাজ আছে। না, আমরা বাড়ি ঘরে কাজ থাক সব কিছু থাক। হ্যাঁ, আমরা 6টা মিনিট দেখা যাচ্ছে কাজ না শেষ করে আইছি না আমরা এদিকে ফাইনাল একটা খবর না পাইলে আমি তারা এখন ডিউটিতে লিয়ে যাম, বাজারে ডিউটি করব। বাজার থেকে দেবো দেন না মাঝে এত সহজ না। ওই চারা দিয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, একটা ফাইনাল নিউজ আয়োগ না 6টা অবধি। আজ একটু আর 5টা বাজে। চারা দিয়ে দিয়ে মুঝে। ঠিক আছে ঠিক আছে। আমি যে জানা দিয়ে দিয়ে মার্কেট দেখে আজ সেকশন ব্রেকে চারা দিয়ে দিয়ে ঠিক আছে। कोई नहीं हमारे सीएम तो 2 लाख में आला আজ আমরা গান আমরা গান আশি সপ্তাহ থেকে কেন ভক্তি বড় হয়ে যাচ্ছে। কথা দিতে 6টার মধ্যে আমরা জানাই দিই। 6টার মধ্যে ক্যাম্প থাকতে হইব এবং ক্যাম্প থাকবে। ক্যাম্প থাকবো। তারা যোগাযোগ করে আইছি কইছে ক্যাম্প থাকবো 6টার মধ্যে আমরা যদি ক্যাম্প এখানে থাকবো। সিরাজুল না ম্যাডাম তো বহুত আছে। হ্যাঁ বলতে অনেক কষ্ট হয়েছে
তারা বলবো এটা নিয়ে। হ্যাঁ, আর আজকে যে গাড়িটা যাওয়ার কথা ছিল এটা এখনো গেছে না, এটা ব্যাক করা হয়েছে, আপনারা এখন এখান থেকে উঠতে পারেন। আর আজকে সন্ধ্যা 6টার মধ্যেই আমরা 6টা অবধি থাকবো এখানে। 6টার মধ্যে আমরা নিউজ দিলে তারপর আমরা উঠি। আমরা কত হইতো 6টার মধ্যে আমরা জানাবো। তারা কইছে যে ক্যাম্প এখানে থাকবো, আমরা কিছু যে পাবো থাকতে হবে, তখন তারা আমরা প্রতিশ্রুতি ক্যাম্প থাকবো। আমরা 6টার মধ্যে আমরা বইয়া ডিভিশন দিয়ে 6টার মধ্যে জানাবো তারা। আমরা 6টা অবধি আমরা এখানে থাকবো। আমরা ডিভিশনটা 6টা অবধি জানাবো। আমরা যা কথা 6টার মধ্যে জানাইলে আপনি কি আপনি ব্লক করে কি তো জানেন, তো সবাই না না সব ঠিক আছে, থাক না। তারা গেলে অত প্রিপারেশন দরকার আছে না, এটা তো ঠিক আছে না। দেখেন রান্না বাড়ি আর মুস্তা মিষ্টি খাওয়া দাওয়া রান্না বাড়ি 6টা মিনিট আমি থাকি মানে আর কি তার অল্প তো এক করতে না। তারাও তো বাড়ি ঘরে কাজ আছে না, আমরা বাড়ি ঘরে কাজ থাক সব কিছু থাক। হ্যাঁ, আমরা 6টা মিনিট শেষ করে আইছি না আমরা এদিকে আমি তারা এখন ডিউটিতে লিয়ে যাম, বাজারে ডিউটি করব। দেন না মাঝে মাঝে এত সহজ না। ওই চারা দিয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, একটা ফাইনাল নিউজ আয়োগ না 6টা ওকে একটু আর 5টা বাজে। चाला दे दीजिए मुझे। ठीक है मार्केट डे है आज। कोई नहीं है मार्केट सीएम तो दो लाख ले आना है। एक्शन कितना আজ আমরা খান আমরা খান না আমরা খান 80 সপ্তাহ থেকে কেন ভক্তি বড় হয়ে যাচ্ছে। কথা দিতে 6টার মধ্যে আমরা জানাই দিই। 6টার মধ্যে ক্যাম্প থাকতে হইব এবং ক্যাম্প থাকবে। ক্যাম্প এনিহাউ ক্যাম্প থাকবো। এলা যোগাযোগ করে আইছি, কইছে ক্যাম্প থাকবো 6টার মধ্যে আমরা যদি ক্যাম্প এখানে থাকবে। দেয়াগুলো না ম্যাডাম তো বহুত মজা আছে। হ্যাঁ বলতে তারা বলবো এটা নিয়ে। হ্যাঁ, আর আজকে যে গাড়িটা যাওয়ার কথা ছিল এটা এখনো গেছে না, এটা ব্যাক করা হয়েছে, আপনারা এখন এখান থেকে উঠতে পারেন। আর আজকে সন্ধ্যা 6টার মধ্যেই আমরা 6টা অবধি থাকবো এখানে। 6টার মধ্যে আমরা নিউজ দিলে তারপর আমরা উঠি। আমরা কত হইতো 6টার মধ্যে আমরা জানাবো। তারা কইছে যে ক্যাম্প এখানে থাকবো, আমরা কিছু যে পাবো থাকতে হবে, তখন তারা আমরা প্রতিশ্রুতি ক্যাম্প থাকবো। আমরা 6টার মধ্যে আমরা বইয়া ডিভিশন দিয়ে 6টার মধ্যে জানাবো তারা। আমরা 6টা অবধি আমরা এখানে থাকবো। আমরা ডিভিশনটা 6টা অবধি জানাবো। আমরা যা কথা 6টার মধ্যে জানাইলে আপনি কি আপনি ব্লক করে কি তো জানেন, তো সবাই না না সব ঠিক আছে, থাক না। তারা গেলে অত প্রিপারেশন দরকার আছে না, এটা তো ঠিক আছে না। দেখেন রান্না বাড়ি আর মুস্তা মিষ্টি খাওয়া দাওয়া রান্না বাড়ি 6টা মিনিট আমি থাকি মানে আর কি তার অল্প তো এক করতে না। তারাও তো বাড়ি ঘরে কাজ আছে। না, আমরা বাড়ি ঘরে কাজ থাক সব কিছু থাক।
হ্যাঁ আমরা ছয়টা আমি তারা এখন ডিউটিতে লিয়ে যাম বাজারে ডিউটি করব দেন না মাঝে এত সহজ না ওই চারা দিয়ে যায় না আচ্ছা ঠিক আছে একটা ফাইনাল নিউজ আয়োগ না 6টা হতে একটু আর মাস্টারটা বেশি চালা দিয়ে দিয়ে মুঝে ঠিক আছে আমি দিয়ে দিয়ে মার্কেট দেখে আজ সেকশন বেকে চালা দিয়ে দিয়ে कोई नहीं हमारे सीएम तो दो लाख में आ रहा है আজ আমরা গান আমরা গান না আমরা গান 80 সপ্তাহ থেকে গান ভক্তি বড় হয়ে যাচ্ছে কথা দিতে ছটার মধ্যে আমরা জানাই দিই ছটার মধ্যে ক্যাম্প থাকতে হইব এবং ক্যাম্প থাকবে ক্যাম্প এনিহাউ ক্যাম্প থাকবো যারা যোগাযোগ করে আইছি পয়সা ক্যাম্প থাকবোই ছটার মধ্যে আমরা যদি ক্যাম্প এনে থাকতে সিরাজুল মানে ম্যাডাম তো হ্যাঁ বলতে তারা বলবো এটা নিয়ে। হ্যাঁ, আর আজকে যে গাড়িটা যাওয়ার কথা ছিল এটা এখনো গেছে না, এটা ব্যাক করা হয়েছে, আপনারা এখন এখান থেকে উঠতে পারেন। আর আজকে সন্ধ্যা 6টার মধ্যেই আমরা 6টা অবধি থাকবো এখানে। 6টার মধ্যে আমরা নিউজ দিলে তারপর আমরা উঠি। আমরা কত হইতো 6টার মধ্যে আমরা জানাবো। তারা কইছে যে ক্যাম্প এখানে থাকবো, আমরা কিছু যে পাবো থাকতে হবে, তখন তারা আমরা প্রতিশ্রুতি যে ক্যাম্প থাকবো, আমরা 6টার মধ্যে আমরা বইয়া ডিভিশন দিয়ে 6টার মধ্যে জানাবো। তারা আমরা 6টা অবধি আমরা এখানে থাকবো। আমরা ডিভিশনটা 6টা অবধি জানাবো। আমরা যা কথা 6টার মধ্যে জানাইলে আপনি কি আপনি ডক্টরে কি তো তো জানেন, তো সবাই না না সব ঠিক আছে, থাক না। তারা গেলে অত প্রিপারেশন দরকার আছে না, এটা তো ঠিক আছে না। দেখেন রান্না বাড়ি আর মুস্তা মিষ্টি খাওয়া দাওয়া রান্না বাড়ি 6টা মিনিট আগে ঢাকা মানে আর কি তার অল্প তো এক ঘন্টা না। তারাও তো বাড়ি ঘরে কাজ আছে না, আমরা বাড়ি ঘরে কাজ থাক সব কিছু থাক। হ্যাঁ, আমরা 6টা মিনিট হিন্দি সিনেমার নায়কের মতো বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বর্তমানে আশঙ্কাজনক এক যুবক। ঘটনা আজ দুপুর আনুমানিক 1টা নাগাদ রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকায়। জানা যায় সম্রাট সিংহ নামে 18 বছরের এক যুবক হেলমেট ছাড়া প্রচন্ড বেগে চলছিল। আশ্রম চৌমুহনীতে আসা মাত্রই একটি অটোকে সজোরে ধাক্কা মেরে উড়ে এসে অপর একটি গাড়ির উপর পড়ে যায় সে। দুর্ঘটনার ফলে গুরুতর আহত যুবককে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়। দ্রুতগতিতে এসেছিল বাইকটা, আর একটা অটোর সাথে বাড়ি লাগিয়ে এই গাড়িটা আমাদের লাগিয়ে দিয়েছে। এটা একদম বাইকগুলো বাড়ি দিয়েছে সামনে। হ্যাঁ, এই গাড়িটা দাঁড়িয়ে মারছে ডাইরেক্ট উল্টো সাইডে বাড়ি দিয়েছে। বাইকগুলো একজন 110 মোটামুটি ছিল, একদম স্পিডে। আমি গাড়ি সার্ভিসিং দিয়েছি শোরুম থেকে। আমি আমার নর্মাল সিস্টেমে আমরা আইতেছি,
একটা ও পাইতেছে, আমি দূর থেকে বাইকটা স্পিড আইতেছে, অটোটা পিছে বাইকটা বাড়ি খেয়ে উইডা আমার গাড়ি তোলায় বসে, একদম উইডা বসে তোলে। আমি লোক জায়গা স্টপ, সবাই দেখছে, জনগণ দেখছে, তারা কইছে যে তোমরা কোনো দোষ নেই, তুমি সাইডে থাকো। বাইকটা স্পিড ছিল অনেক অনেক, ট্রাফিক নিজে খুব পিছে, আমার এক ক্রস করেছে, হেলমেট হেলমেট কিচ্ছু নেই, অতিরিক্ত স্পিড আইছে। লোকাল জনসাধারণ কইছে যে তুমি সাইডে থাকো, তোমার কোনো প্রবলেম হইতো না, আমরা সবাই সাক্ষী দিই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হিন্দি সিনেমার নায়কের মতো বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বর্তমানে আশঙ্কাজনক এক যুবক। ঘটনা আজ দুপুর আনুমানিক 1টা নাগাদ রাজধানীর আশ্রম চমুনি এলাকায়। জানা যায়, সম্রাট সিংহ নামে 18 বছরের এক যুবক হেলমেট ছাড়া প্রচন্ড বেগে চলছিল। আশ্রম চমুনিতে আসা মাত্রই একটি অটোকে সজোরে ধাক্কা মেরে উড়ে এসে একটি গাড়ির দুর্ঘটনার ফলে গুরুতর আহত যুবককে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়। দ্রুতগতিতে এসেছিল বাইকটা, আর একটা অটোর সাথে বাড়ি লাগিয়ে এই গাড়িটা আমাদের লাগিয়ে দিয়েছে, একদম পায়ে বাড়ি দিয়েছে সামনে, গাড়িটা দাঁড়িয়ে মারছে ডাইরেক্ট উল্টো সাইডে বাড়ি দিয়েছে। সাইকেলে একদম 110 মোটামুটি ছিল, একদম স্পিডে, একদম স্পিডে। আমি গাড়ি সার্ভিসিং দিয়ে আছি শোরুম থেকে, আমি আমার গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আইতেছি, একটা ও পাইতেছে, আমি দূর থেকে বাইকটা স্পিড আইতেছে, অটোটা পিছে বাইকটা বাড়ি খেয়ে উইডা আমার গাড়ি তোলায় বসে, একদম উইডা বসে তোলে। আমি লোক জায়গা স্টপ, সবাই দেখছে, জনগণ দেখছে, তারা কইছে যে তোমরা কোনো দোষ নেই, তুমি সাইডে থাকো। বাইকটা স্পিড ছিল অনেক অনেক, ট্রাফিক নিজে খুব পিছে, আমার এক ক্রস করেছে, হেলমেট হেলমেট কিচ্ছু নেই, অতিরিক্ত স্পিড আইছে। লোকাল জনসাধারণ কইছে যে তুমি সাইডে থাকো, তোমার কোনো প্রবলেম হইতো না, আমরা সবাই সাক্ষী দিই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অতি সম্প্রতি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্রী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন। ঘটনার পরপরই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং ঘটনার সুবিচার চেয়ে সাথে সাথেই ময়দানে অবতীর্ণ হয় শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিকে ঘটনার পর বেশ কয়েকদিন অতিক্রম হলেও সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত অধ্যাপক ভূপেশ দেববর্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ আরও একবার ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের অবিলম্বে অপসারণ সহ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে অবিলম্বে ভূপেশ দেববর্মার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি যতদিন না পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলনের ময়দানে থাকবে বলে আজ আরও একবার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। দুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বোনের সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা ঘটনা চলে আসে। ইউনিভার্সিটির মধ্যে একজন প্রফেসর যার নাম ভূপেশ দেববর্মা, উনি এরকম কর্মকাণ্ডে ধরেছিল। বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগে আমাদের যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছে ওনাকে স্মারকলিপি প্রদান করে থাকে এবং আমার দাবি জানায় যে ওনাকে অতি সত্তর সাসপেন্ড করানো হয়। কিন্তু দেখা গেছে আজকে প্রায় একদিন দুদিন চলে গেছে, এখন অব্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছে উনি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন বা ওনাকে সাসপেন্ড সংক্রান্ত কোনো বিষয় এখন অব্দি করেনি। তাই বিদ্যার্থী পরিষদ এবিএপি ত্রিপুরা প্রদেশ আজকে এখানে একত্রিত হয়েছে যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা বলেছি আমরা চাই এই বোনকে সুস্থ বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের যে ভূপেশ দেববর্মা জড়িত যে কর্মকাণ্ডে ওনাকে যেন অতি সত্ত্বর সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। এই ডিমান্ড নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। এর আগে তো আপনারা এখানে বিসির কাছে মেমোরেন্ডাম দিয়েছেন, বলেছিলেন মিটিং হবে, সেই বিষয়ে কি মিটিং হবে? তারা মিটিং করেছে কিন্তু তাদের আমাদেরকে বলেছিল যে ওনারা 24 ঘন্টা আমাদেরকে জানাবে। কিন্তু এখন দেখা গেছে যে স্যার রয়েছে আমাদের ভূপেশ দেববর্মা, উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনো ক্যাম্পাসে রয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাচ্ছেন। তাই আমরা এখন ইউনিভার্সিটি থেকে আমরা কোনো বিচার বা কোনো ধরনের আমরা প্রেস রিলিজ বা কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। তাই আজকে আমরা একত্রিত হয়েছি আন্দোলন নিয়ে বোনকে নিয়মিত পাওয়ার জন্য। কতক্ষণ পর্যন্ত চলবে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আমাদের আজকে কিছুক্ষণ থাকবে, তারপর যদি ভাইস চ্যান্সেলর কোনো স্টেপ না নেওয়া হয় তা আমরা আগামী দিনে একটা বড় আন্দোলনের রূপ দেবো আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
হিন্দি সিনেমার নায়কের মতো বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বর্তমানে আশঙ্কাজনক এক যুবক। ঘটনা আজ দুপুর আনুমানিক 1টা নাগাদ রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকায়। জানা যায় সম্রাট সিংহ নামে 18 বছরের এক যুবক হেলমেট ছাড়া প্রচন্ড বেগে চলছিল। আশ্রমনের একটি অটো সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার ফলে গুরুতর আহত যুবককে স্থানীয়রা সঙ্গে সঙ্গেই উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়। দ্রুতগতিতে এসেছিল বাইকটা, আর একটা অটোর সাথে বাড়ি লাগিয়ে এই গাড়িটা আমাদের লাগিয়ে দিয়েছে। এটা একদম পায়ে বাড়ি দিয়েছে সামনে, গাড়িটা তাই মরছে ডাইরেক্ট উল্টো সাইডে বাড়ি দিয়েছে। বাইকগুলো একদম 110 মোটামুটি ছিল, একদম স্পিডে। আমি গাড়ি সার্ভিসিং দিয়েছি শোরুম থেকে। আমি আমার আগামী 26শে জুন থেকে শুরু হচ্ছে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। আজ খার্চি উৎসব এবং মিলন মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। রতন চক্রবর্তী দাবি করেন, বিগত বছরগুলোর মতো এবছরও মহা সমারোহে খার্চি উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে। তিনি আরও জানিয়েছেন, এবছরের খার্চি উৎসবের উদ্বোধন করতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন বিশিষ্টজনেদের। এবারের মেলায় একদিন দিব্যাঙ্গজনদের মধ্যে সম্মান প্রদর্শন সহ কৃতি সংবর্ধনাও ব্যবস্থা রয়েছে বলে শ্রী চক্রবর্তী দাবি করেন। সব মিলিয়ে রতন চক্রবর্তীর দাবি হচ্ছে, এবছর মহা সমারোহেই উদযাপিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যের অন্যতম আকর্ষণীয় খার্চি উৎসব। আপনারা জানেন যে আগামী 26 তারিখ আমাদের ঐতিহ্যবাহী এবং এই রাজ্যের জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের যে মিলন মেলা, মিলন স্থল, চতুর্দশ দেবতার পূজা শুরু হবে। 25 তারিখে হবে চতুর্দশ দেবতার স্নান যাত্রা বিকেল 4টার সময়। তারপর দিন থেকে পরিপূর্ণভাবে পুজো শুরু হয়ে যাবে। এটারই প্রস্তুতি আমরা চূড়ান্ত পর্যায়ে এসেছি। দেখেছেন সব জায়গায় রং টং করা হয়েছে, আপনার সরকারি স্টলের জায়গা দেওয়া হয়েছে। এছাড়া যারা বেসরকারি স্টলে যারা ব্যবসা করতে আসবেন তাদের জন্য স্টল তৈরি করা হয়ে গেছে। আর আমাদের এটা একদম সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে হয়। যারাই এখানে টিকিট কেটেছেন তাদের যার যেটা ভাগ্যে আছে, এখানে কোনো ফেভার করার কোনো ব্যাপার নেই। এবং আমরা সব মন্ত্রী এমএলএদের, আমি প্রথম বছর থেকে এই নিয়ে 4 বার করছি, সবাইকে অনুরোধ করেছি কেউ কোনো রেকমেন্ডেশন দেবেন না। কারণ রাজ্যান্তর থেকেও বহু মানুষ আসে এখানে, কারণ 7 দিনব্যাপী মেলা। আমার জানা সব মিলিয়ে চূড়ান্ত পর্যায়ে আছে প্রস্তুতি। সবার কাছে অনুরোধ থাকবে সবাই সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগামী 26শে জুন থেকে শুরু হচ্ছে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। আজ খার্চি উৎসব এবং মিলন মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। রতন চক্রবর্তী দাবি করেন, বিগত বছরগুলোর মতো এবছরও মহা সমারোহে খার্চি উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে জোর কদমে। তিনি আরও জানিয়েছেন, এবছরের খার্চি উৎসবের উদ্বোধন করতে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন বিশিষ্টজনেদের। এবারের মেলায় একদিন দিব্যাঙ্গজনদের মধ্যে সম্মান প্রদর্শন সহ কৃতি সংবর্ধনাও ব্যবস্থা রয়েছে বলে শ্রী চক্রবর্তী দাবি করেন। সব মিলিয়ে রতন চক্রবর্তীর দাবি হচ্ছে, এবছর মহা সমারোহেই উদযাপিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যের অন্যতম আকর্ষণীয় খার্চি উৎসব। আপনারা জানেন যে আগামী 26 তারিখ আমাদের ঐতিহ্যবাহী এবং এই রাজ্যের
রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ নির্দেশক্রমে রাজধানী সহ বিভিন্ন বাজারগুলোর মধ্যে খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান অব্যাহত। আজ সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ দল রাজধানীর দুর্গাচৌমুহনী সহ লেকচৌমুহনী বাজারে বিশেষ অভিযান সংগঠিত করে। এই অভিযান চলাকালীন সময় সংশ্লিষ্ট বাজারগুলোর বিভিন্ন দোকানে যাবতীয় নির্দেশিকাকে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা সে বিষয়গুলো যেমন পর্যবেক্ষণ করা হয়, ঠিক এছাড়াও ব্যবসায়ীরা কোনোভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছেন কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আজকের অভিযান সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য হচ্ছে, আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন বাজারের দোকানগুলোর মধ্যে যাবতীয় প্রশাসনিক নির্দেশিকাগুলোকে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে এরকম অভিযান জারি থাকবে। কালকে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী ওনার কনফারেন্স হলে একটা মিটিং করেছিল। মিটিংয়ের মধ্যে একটা বার্তা দিয়েছিল, আমরা জনগণের সুবিধার্থে যাতে বঞ্চিত না হয়, চড়া দামে পণ্য যাতে কিনতে না হয়, এর জন্য আমরা প্রতি বাজারে যাতে আমরা রেট অথবা অভিযানটা যাতে আমরা চালাই, তারই অঙ্গ হিসাবে মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম স্যার সহকারে আমরা আজকে দুর্গাচৌমুহনী বাজারে অভিযান চালাই। অভিযানকালে দেখলাম সেখানে আলু এবং পেঁয়াজের যথেষ্ট পরিমাণে মজুত আছে। তা সত্ত্বেও কিছু কিছু ব্যবসায়ী তারা নির্ধারিত মূল্যের চেয়ে 2 টাকা 3 টাকা প্রতি কেজিতে বেশি নিচ্ছে। আমরা যখন প্রথম যারা ইন্সপেকশনে আসি, আমরা এক একজন করে একটা দোকানে রিটেল মূল্য আমরা জিজ্ঞেস করি, তখন তারা মূল্য দাম আমরা যখন আবার যৌথভাবে একটা তদন্তে যাই, তার দাম 2 টাকা 3 টাকা কম হয়ে যায়। আমি নিজে একটা ডিমের দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম 1 আলির ডিমের দাম কত। ডিমের বিক্রেতা সোজাসুজি ভাষায় উত্তর দেয়, এটা 1 আলির ডিম 30 টাকা। আমি বললাম কম হবে কি না, উনি বললো না কম নাই। যখন আমরা যৌথভাবে দোকানে আসলাম তখন উনি বললো 26 টাকা। এইভাবে জনগণের পকেট তারা কাটা শুরু করছে। এটার থেকে কীভাবে বিবৃতি পাওয়া যায় এই উদ্দেশ্যে আমাদের অভিযান। এই অভিযান আমাদের প্রতিদিনের নিয়মে চলবে। যে দোকানের বিরুদ্ধে আপনারা সে বিরুদ্ধে কি কোনো অভিযোগ গ্রহণ করেছেন? যে সমস্ত দোকানের বিরুদ্ধে অসঙ্গতি পাওয়া গেছে, সরকারি নিয়ম মেনে তাদের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে এবং তাদেরকে আমরা আজকেই তাদেরকে মুস্তাকা আমরা নিয়েছি যে তারা প্রতি কেজি পেঁয়াজের দাম 30 টাকার বেশি তারা নেবে না, প্রতি কেজি আলুর দাম 20 টাকার বেশি নেবে না এবং প্রতি আলু মানে 4টা ডিমের দাম 26 টাকার বেশি নেবে না। তারা অলরেডি মুস্তাকা আমাদের দিয়ে দিয়েছে। আমাদের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে। অন্য বাজারগুলো তো দেখা যাচ্ছে আমরা এই বাজারে দুর্গাচৌমুহনী বাজারে এখন আছি। এই বাজারে একের পরে আমরা এখন লেকচৌমুহনী বাজারে আমরা যাব এবং একে একে আমরা সদর মহকুমা শাসকের অধীন যতগুলি মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে আমাদের অভিযান করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ নির্দেশক্রমে রাজধানী সহ বিভিন্ন বাজারগুলোর মধ্যে খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান অব্যাহত। আজ সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ দল রাজধানীর দুর্গাচৌমুহনী সহ লেকচৌমুহনী বাজারে বিশেষ অভিযান সংগঠিত করে। এই অভিযান চলাকালীন সময় সংশ্লিষ্ট বাজারগুলোর বিভিন্ন দোকান যাবতীয় নির্দেশিকা প্রদান হচ্ছে কিনা বিষয়গুলো পর্যবেক্ষণ এছাড়া ব্যবসায়িকভাবে খাদ্য দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আজকের অভিযান সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য হচ্ছে, আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন বাজারের দোকানগুলোর মধ্যে যাবতীয় প্রশাসনিক নির্দেশিকাগুলোকে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে এরকম অভিযান জারি থাকবে। অম্বাবুচি আসন্ন। সনাতনী হিন্দু ধর্মে সুপ্রাচীন কাল থেকেই এই অম্বাবুচি একটি বিশেষ ধর্মীয় রীতিনীতির ধারক ও বাহক। প্রতি বছরই অম্বাবুচি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক প্রকার মিলন মেলার আবহ তৈরি হয়। এরকমই একটি ধর্মীয় ক্ষেত্র হচ্ছে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির। এই লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে প্রতি বছর অম্বাবুচি উপলক্ষে ব্যাপক সংখ্যক ধর্মীয় অনুরাগীদের ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বাবুচি উপলক্ষে
সংগঠিত মিলন মেলায় ব্যাপক সাড়া তৈরি হয়। এবছরও লক্ষ্মীনারায়ণ বাড়ির অম্বাবচী উৎসব উপলক্ষে আয়োজিত মেলাকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে প্রস্তুতি চলছে জোর কদমে। তো অবধি আরম্ভ হবে, তার জন্য আমরা প্রত্যেক বছরই বসি, মানে লোকজন সমাগম হয়। আমরা তো আগরতলা শহরে মেলাটা জমজমাটে হয়। হ্যাঁ, লক্ষ্মীপুজো উপলক্ষে মেলাটা চলছে। তারপর আমরা এখান থেকে চলে যাবো, কাজ থেকে চলে যাবো। কীরকম ব্যবসা বাণিজ্য? ওয়েদার ভালো থাকলে মোটামুটি ভালো লোকে হবে। অম্বুবাচী শুরু হচ্ছে আজকে রাত্র 2:30 পর শুরু হচ্ছে এবং সোমবার দিন এটা শেষ হবে দুপুরবেলা। তাই যাই হোক, অম্বুবাচী উপলক্ষে আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে সমস্ত প্রস্তুতি সরকার বাহাদুর তার নিয়ম অনুসারে করছে এবং রাজন্য আমলে যেমন ছিল এইভাবেই চলছে। আমাদের কোনো আড়ম্বনা কিছুই নেই সেইভাবে। আর অম্বুবাচী মেইনলি হচ্ছে আমাদের কামাখ্যা মন্দিরে। এই সময় কি হচ্ছে, রাত্র 2টার সময় পূজা দিয়ে মান মন্দির বন্ধ হয়ে যাবে এবং সেই মন্দিরের মধ্যে প্রচুর সাদা থান কাপড় পাঠিয়ে দেওয়া হবে এবং এগুলো যখন মন্দির খোলা হবে সোমবার দিন, পূজা শেষে এই কয়েকদিন পূজা হবে মন্দিরের বাইরে, দরজার সামনে পূজা হবে এবং পূজা পরে সেই বলি হবে, সমস্ত কিছুই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অম্বাবুচি আসন্ন। সনাতনী হিন্দু ধর্মে সুপ্রাচীন কাল থেকেই এই অম্বাবুচি একটি বিশেষ ধর্মীয় রীতিনীতির ধারক ও বাহক। প্রতি বছরই অম্বাবুচি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক প্রকার মিলন মেলার আবহ তৈরি হয়। এরকমই একটি ধর্মীয় ক্ষেত্র হচ্ছে রানী লক্ষ্মীর। অম্বাবুচি উপলক্ষে ব্যাপক সংখ্যক ধর্মীয় অনুরাগীদের ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বাবুচি উপলক্ষে সংগঠিত মিলন মেলায় ব্যাপক সাড়া তৈরি হয়। এবছরও লক্ষ্মীনারায়ণ বাড়ির অম্বাবুচি উৎসব উপলক্ষে আয়োজিত মেলাকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে প্রস্তুতি চলছে জোর কদমে। তো অবধি আরম্ভ হবে, তার জন্য আমরা প্রত্যেক বছরই বসি, মানে লোকজন সমাগম হয়। আমরা তো আগরতলা শহরে মেলাটা জমজমাটে হয়। হ্যাঁ, লক্ষ্মীপুজো উপলক্ষে মেলাটা চলছে। তারপর আমরা এখান থেকে চলে যাবো, কাজ থেকে চলে যাবো। কীরকম ব্যবসা বাণিজ্য? ওয়েদার ভালো থাকলে মোটামুটি ভালো লোকে হবে। অম্বুবাচী শুরু হচ্ছে আজকে রাত্র 2:30 পর শুরু হচ্ছে এবং সোমবার দিন এটা শেষ হবে দুপুরবেলা। তাই যাই হোক, অম্বুবাচী উপলক্ষে আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে সমস্ত প্রস্তুতি সরকার বাহাদুর তার নিয়ম অনুসারে করছে এবং রাজন্য আমলে যেমন ছিল এইভাবেই চলছে। আমাদের কোনো আড়ম্বনা কিছুই নেই সেইভাবে। আর অম্বুবাচী মেইনলি হচ্ছে আমাদের কামাখ্যা মন্দিরে। এই সময় কি হচ্ছে, রাত্র 2টার সময় পূজা দিয়ে মান মন্দির বন্ধ হয়ে যাবে এবং সেই মন্দিরের মধ্যে প্রচুর সাদা থান কাপড় পাঠিয়ে দেওয়া হবে এবং এগুলো যখন মন্দির খোলা হবে সোমবার দিন, পূজা শেষে এই কয়েকদিন পূজা হবে মন্দিরের বাইরে, দরজার সামনে পূজা হবে এবং পূজা পরে সেই বলি হবে, সমস্ত কিছুই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। অম্বাবুচি আসন্ন। সনাতনী হিন্দু ধর্মে সুপ্রাচীন কাল থেকেই এই অম্বাবুচি একটি বিশেষ ধর্মীয় রীতিনীতির ধারক ও বাহক। প্রতি বছরই অম্বাবুচি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক প্রকার মিলন মেলার আবহ তৈরি হয়। এরকমই একটি ধর্মীয় ক্ষেত্র হচ্ছে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির। এই লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে প্রতি বছর অম্বাবুচি উপলক্ষে ব্যাপক সংখ্যক ধর্মীয় অনুরাগীদের ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বাবুচি উপলক্ষে সংগঠিত মিলন মেলায় ব্যাপক সাড়া তৈরি হয়। এবছরও লক্ষ্মীনারায়ণ বাড়ির অম্বাবুচি উৎসব উপলক্ষে আয়োজিত মেলাকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে প্রস্তুতি চলছে জোর কদমে। তো অবধি আরম্ভ হবে, তার জন্য আমরা প্রত্যেক বছরই বসি, মানে লোকজন সমাগম হয়। আমরা তো আগরতলা শহরে মেলাটা জমজমাটে হয়। হ্যাঁ, লক্ষ্মীপুজো উপলক্ষে মেলাটা চলছে। তারপর আমরা এখান থেকে চলে যাবো, কাজ থেকে চলে যাবো। কীরকম ব্যবসা বাণিজ্য? ওয়েদার ভালো থাকলে মোটামুটি ভালো লোকে হবে। অম্বুবাচী শুরু হচ্ছে আজকে রাত্র 2:30 পর শুরু হচ্ছে এবং সোমবার দিন এটা শেষ হবে দুপুরবেলা।
তাই যাই হোক, অম্বুবতী উপলক্ষে আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে সমস্ত প্রস্তুতি সরকার বাহাদুর তার অনুসারে করছে এবং রাজন্য আমলে যেমন ছিল এইভাবেই চলছে। আমাদের কোনো আড়ম্বনা কিছুই নেই সেইভাবে। আর অম্বুবতী মেইনলি হচ্ছে আমাদের কামাখ্যা মন্দিরে, এই সময় কি হচ্ছে রাত্র গোটা রাজ্য জুড়ে সার্বিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থাকে এক প্রকার বুড়ো আঙুল প্রদর্শন করে চোরের দল তাদের চুরি কাণ্ড অব্যাহত রেখেছে। এবার উদয়পুরের বনদুয়ারের মসজিদ পাড়া এলাকার এক হত দরিদ্র সংখ্যালঘু পরিবারে হানা দিয়ে গরু ঘরের দরজা ভেঙে দুটি গরু নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার বিবরণ দিতে গিয়ে গরু দুটির মালিক হাসিনা বিবি জানিয়েছেন, ওনাদের পরিবারের একমাত্র উপার্জনের রাস্তা ছিল এই দুটি গাভী। তিনি বহু আশা করে ভবিষ্যতে মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য এই গাভী দুটির উপরেই সম্পূর্ণভাবে নির্ভর ছিলেন বলেও জানান। তিনি জানান, গত রাতে গরু দুটিকে বাছুর সহ তালা বন্ধ করে রাখলেও সকালে গিয়ে দেখতে পান যে শুধু বাছুর দুটি রয়েছে। গরুগুলিকে নিয়ে গেছে চোরের দল। গোটা বিষয় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্ত করছে বলে দাবি পুলিশের। স্কুলের খরচ চালাই আমি, গরু দিয়ে গরু পালন করে আমরা সংসার চলে। এই গরুটা দিয়ে আমার সংসার চলে, আর কিছু নাই। আমি এই গরুটা দিতে আমি চলি টুকটাক। একটা বই করছি মাইয়া লাগে, এই বইয়ের টাকাটা গরু দুধ দিয়ে আমি চলি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোটা রাজ্য জুড়ে সার্বিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থাকে এক প্রকার বুড়ো আঙুল প্রদর্শন করে চোরের দল তাদের চুরি কাণ্ড অব্যাহত রেখেছে। বনদুয়ারের মসজিদ পাড়া এলাকার এক হত দরিদ্র সংখ্যালঘু পরিবারে হানা দিয়ে গরু ঘরের দরজা ভেঙে দুটি গরু নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার বিবরণ দিতে গিয়ে গরু দুটির মালিক হাসিনা বিবি জানিয়েছেন, ওনাদের পরিবারের একমাত্র উপার্জনের রাস্তা ছিল এই দুটি গাভী। তিনি বহু আশা করে ভবিষ্যতে মেয়ের বিয়ের টাকা জোগাড় করার জন্য এই গাভী দুটির উপরেই সম্পূর্ণভাবে নির্ভর ছিলেন বলেও জানান। তিনি জানান, গত রাতে গরু দুটিকে বাছুর সহ তালা বন্ধ করে রাখলেও সকালে গিয়ে দেখতে পান যে শুধু বাছুর দুটি রয়েছে। গরুগুলিকে নিয়ে গেছে চোরের দল। গোটা বিষয় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্ত করছে বলে দাবি পুলিশের। বাদারঘাট রেল স্টেশনের ভেতরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ করে দেখা যায় সংশ্লিষ্ট স্টেশনে আনুমানিক 30 বছর বয়সী এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কর্মীদের মাধ্যমে খবর যায় জিআরপিএফ এর কাছে। পরবর্তী সময় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত যুবকের পরিচয় উদ্ধার করা যায়নি, তবে মৃত যুবকের হাতে জুহিপাল এই লেখাটা অঙ্কিত রয়েছে। তরতাজা যুবকের রেল স্টেশন চত্বরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বাদারঘাট রেল স্টেশনের ভেতরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ করে দেখা যায় সংশ্লিষ্ট স্টেশনে আনুমানিক 30 বছর বয়সী এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কর্মীদের মাধ্যমে খবর যায় জিআরপিএফ এর কাছে। পরবর্তী সময় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত যুবকের পরিচয় উদ্ধার করা যায়নি, তবে মৃত যুবকের হাতে জুহিপাল এই আগামী কিছুদিনের মধ্যেই পৌর নিগমের তরফ থেকে অ্যাকশন প্ল্যান জমা করার তোড়জোড় চলছে।
নিগম এলাকার বিভিন্ন মানুষের প্রয়োজন মতো দাবিগুলোকে এই অ্যাকশন প্ল্যানে উপস্থাপিত করার জন্য নিগমের তরফ থেকে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ পৌর নিগমের সাউথ জোনের অন্তর্গত 7টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মগুলি ঘুরে দেখেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মেয়র পারিষদ বাপি দাস, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখরা উপস্থিত ছিলেন। এদিকে গোটা বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করতে গিয়ে মনিকা দাস দত্ত দাবি করেন, আগামী দিনে যাতে করে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার মানুষের চাহিদা মতো উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা যায়, তার জন্য তাদেরই কর্মসূচি। বিশেষ করে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন সহ কিভাবে মানুষের কর্মসংস্থান বা পারিপার্শ্বিক উন্নয়নের রাস্তাকে প্রসারিত করা যায় তার লক্ষ্যেই আজ 41, 42, 48, 26, 27, 28 এবং 30 নম্বর ওয়ার্ডের এই বিশেষ কর্মসূচি বলে মনিকা দাস দত্ত দাবি করেন। কালকেও একবার ভিজিটে বেরিয়েছিলাম। আমাদের পিএমওয়াই অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের আওতাধীনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং ইনকাম জেনারেশনের এই 3টা বিষয়ের উপর কেন্দ্র করে আমাদের 23-24-এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানটা জমা দিতে হবে। তো এর আগে কোন কোন জায়গায় কি কি ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য আমরা নিজে এএমসি থেকে আমাদের এমআইসি মেম্বার বাপ্পি দাস মহোদয়, আমাদের আজকে আছেন আমাদের সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহাশয়, আমাদের বিভিন্ন কাউন্সিলররা আছেন প্রসেনজিৎ লোধ, তপন লোধ এবং আমাদের এসসি ওয়েলফেয়ারের যিনি সাব কমিটির চেয়ারম্যান টুটন দাস, আমরা সবাই মিলে আমরা কালকেও বেরিয়েছিলাম। নর্থ জোনের আমরা 7টি ওয়ার্ড কালকে ভিজিট করেছি, এসসি মানে তফসিলি জাতি অধ্যুষিত এলাকাগুলো। আজকে আমরা সাউথ জোনের 8টি ওয়ার্ডে বেরিয়েছি ভিজিট করতে। যেই যেই জায়গায় ডেভেলপমেন্টের ওয়ার্ক আছে সেগুলো আমরা দেখব এবং আমরা এই রিপোর্টে এই বছরে জমা দেব। তার পাশাপাশি আমরা এগোচ্ছি এটা 43 নম্বর ওয়ার্ডের ঋষি দাসপাড়াতে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগামী কিছুদিনের মধ্যেই পৌর নিগমের তরফ থেকে অ্যাকশন প্ল্যান জমা করার তোড়জোড় চলছে। নিগম এলাকার বিভিন্ন মানুষের প্রয়োজন মতো দাবিগুলোকে এই অ্যাকশন প্ল্যানে উপস্থাপিত করার জন্য নিগমের তরফ থেকে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ পৌর নিগমের সাউথ জোনের অন্তর্গত 7টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মগুলি ঘুরে দেখেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মেয়র পারিষদ বাপি দাস, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখরা উপস্থিত ছিলেন। গোটা বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করতে গিয়ে মনিকা দাস দত্ত দাবি করেন, আগামী দিনে যে করে সংশ্লিষ্ট বাস্তবায়িত করা যায় তার জন্য তাদেরই কর্মসূচি। বিশেষ করে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন সহ কিভাবে মানুষের কর্মসংস্থান বা পারিপার্শ্বিক উন্নয়নের রাস্তাকে প্রসারিত করা যায় তার লক্ষ্যেই আজ 41, 42, 48, 26, 27, 28 এবং 30 নম্বর ওয়ার্ডের এই বিশেষ কর্মসূচি বলে মনিকা দাস দত্ত দাবি করেন। কালকেও একবার ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক মহিলা। উত্তম মধ্যম খেয়ে আপাতত লকআপের নাগর। ঘটনার বিবরণে জানা যায়, আমতলী থানাধীন শেখেরকোট এলাকার জনৈক রতন চক্রবর্তীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকত সীতা বর্ধন নামে এক মহিলা। অভিযোগ, ওই মহিলা স্বামী সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন তককে তককে থাকার পর অবশেষে গতকাল গভীর রাতে ওই মহিলার ভাড়াটিয়ার ঘরে পশ্চিমবঙ্গের খড়গপুরের পাপ্পু নামে এক বিবাহিত যুবকের সাথে অপ্রকৃতস্থ অবস্থায় ধরে ফেলে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গের নাগরের আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, স্থানীয়দের হাতে আটক হয়ে সীতা বর্ধন নামে ওই মহিলা ঘটনার সত্যতা স্বীকারও করে নেয়। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। কালকে রাত্র আনুমানিক 11টা 11:30 আমার ফোন করছে, তারপরে কিছু বলাবার না পাড়ার বললাম। আমার বাড়ির নিচে একটা বাড়িতে ভাড়া থাকে একটা মহিলা, অভিযোগ চক্র চলছে এই জায়গায়। নাম কি মহিলাটা? সীতা বর্ধন। হ্যাঁ হ্যাঁ, তো মানে অনেকদিন ধরেই যারা মানুষের নজর রাখছে কীভাবে ধরা যায়। কালকে পোলাবানে চোখে করছে, কালকে সবাই জায়গা করে ধরা হয়ে গেছে। অনেকদিন ধরে এটা চলছে আর কি, কথাবার্তা আছে না। কালকে খবর পাইছে, খবর পাইয়া ধরা হয়েছে। মহিলা কি স্বামী সন্তান আছে?
হ্যাঁ, মহিলার স্বামী সন্তান আছে, এক মেয়ে, দুই ছেলে। যে ব্যক্তিটার লোকে ধরা হয়েছিল ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তিটার নাম পাপু পাল। কোন জায়গায় বাড়ি? ওর বাড়ি কলকাতা। তো কলকাতা থেকে এখানে কি করতে আসছিল? এখানে আইএসএলের কাজে যুক্ত ছিল, তাহলে কন্ট্রাক্টর হিসেবে, মানে কন্ট্রাক্টরের আন্ডারে ওইখানে কাজ করতো। এই সুবাদে ওর নাম লোক পরিচয়। তো ওই লোকটা কি এই মহিলার বাড়িতেই থাকতো নাকি? ওই লোকটাকে বলতে, ওই লোকটা আমাদের এখানে ভাড়া রাখতো, ভাড়া এখানে রান্নার কাজে যুক্ত ছিল মহিলাটা। ওই রান্নার কাজে যুক্ত থেকে ওনার সঙ্গে সম্পর্ক হয়েছে। তো মহিলা আরেক জায়গায় ঘর ভাড়া থাকে, ওই ভাড়ার উপরে ওনাকে পাওয়া গেছে। এরপরে আপনারা বিষয়টা পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশ জানাইছি, পুলিশ এসেছে, নিয়ে গেছে। পাপ্পু যে হেরে নিয়ে গেছে। বিষয়টা আপনাদের কাছে কি রকম মনে হয় এই ধরনের ঘটনা এলাকার মধ্যে? এলাকার ভিতরে তো ওই সবটা সামাজিক কাজে চলে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ভাড়া বাড়িতে দেহ ব্যবসা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক এক মহিলা। মধ্যম খেয়ে আপাতত লকআপে নাগর। ঘটনার বিবরণে জানা যায়, আমতলী থানাধীন এলাকার রতনবর্তীর বাড়ির দিনঘিতা অভিযোগ, ওই মহিলা স্বামী সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন তককে তককে থাকার পর অবশেষে গতকাল গভীর রাতে ওই মহিলার ভাড়াটিয়ার ঘরে পশ্চিমবঙ্গের খড়গপুরের পাপ্পু নামে এক বিবাহিত যুবকের সাথে অপ্রকৃতস্থ অবস্থায় ধরে ফেলে এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গের নাগরের আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, স্থানীয়দের হাতে আটক হয়ে সীতা বর্ধন নামে ওই মহিলা ঘটনার সত্যতা স্বীকারও করে নেয়। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। কালকে রাত্র আনুমানিক 11টা, 11:30টায় আমার ফোন করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে 9 বছর পূর্তি উপলক্ষে বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কল্যাণপুর সোনারতরী মুক্ত মঞ্চে এক লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ সামিল হন এই সমাবেশে। বিজেপি মণ্ডল সভাপতির জীবন দেবনাথকে সমাবেশে সভাপতি করে বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। এই কর্মসূচির মধ্য দিয়ে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল থেকে 86 পরিবারের 226 জন ভোটার বিজেপি দলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। কিন্তু আমরা এটাও গর্বের সঙ্গে বলতে পারি যে আজ 2018 থেকে 2023 একবার নয়, দুবার সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোন মা, কোন বোন কমরেডদের এসে দাঁড়িয়ে বলতে পারবেন না ভারতীয় জনতা পার্টির সরকার আসার কারণে আমাকে পুত্র হারার বেদনা সহ্য করতে হয়েছে। একটিও রাজনৈতিক সন্ত্রাস, একটিও রাজনৈতিক হত্যা গোটা রাজ্য জুড়ে সংগঠিত হয়নি। এটাই তো পরিবর্তন। এই পরিবর্তনটাই তো আমরা চেয়েছিলাম 2018 সালের আগে, যার জন্য পিনাকিদা থেকে শুরু করে সমগ্র আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলুন, আমাদের কল্যাণপুরবাসী বলুন, সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ বলুন, আমরা বলেছিলাম চলো এবার পাল্টাই। আমরা শুধুমাত্র ওই যে মুখ্যমন্ত্রী পরিবর্তন, সরকার পরিবর্তন, বিধায়ক পরিবর্তনের জন্য আমরা চলো পাল্টাই বলিনি। আমরা চলো পাল্টাই বলেছিলাম এই রাজ্যের সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য, এবং যেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমরা মনে করি, আমরা গর্বের সঙ্গে বলি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে विश्व की सबसे पुरानी संस्कृति, विश्व का सबसे बड़ा लोकतंत्र भारत। आज का भारत अपनी खोई हुई प्रतिष्ठा फिर से हासिल कर रहा है। आज का भारत विश्व में नई पहचान गढ़ रहा है। आज का भारत विश्व के शीर्ष 20 देशों के समूह G20 की मेजबानी कर रहा है, तो शंघाई सहयोग संगठन अंतर्राष्ट्रीय सौर गठबंधन की अध्यक्षता भी कर रहा है।
भारत के साथ पीएम मोदी दान दिला रहे हैं, तभी तो आज 18 देश रुपए में व्यापार करने में सहमति बना चुके हैं। इतना ही नहीं, इन 18 देशों के बैंकों के भारत में 30 वोस्ट्रो अकाउंट खुल चुके हैं और 64 देशों ने रुपए में व्यापार करने की इच्छा जताई है। ग्लोबल बनते भारत के साथ पूरा विश्व कंधे से कंधा मिलाकर खड़ा है। आज इजराइल, फ्रांस, अमेरिका, जापान, ऑस्ट्रेलिया, साउथ कोरिया जैसे विकसित देश भारत की तरफ आशा की नजरों से देख रहे हैं। चीन पर अंतर्राष्ट्रीय निर्भरता कम करने के लिए पीएम मोदी की मेक इन इंडिया एक प्रभावी योजना सिद्ध हुई है। आज चीन को छोड़कर बड़ी बड़ी कंपनियों का ठिकाना अब भारत बन रहा है और इस योजना की वजह से भारत विश्व का मैन्युफैक्चरिंग हब बनने के रास्ते पर है। डिजिटल इंडिया ने वैश्विक रिकॉर्ड के साथ भारत का नाम वैश्विक स्तर पर बुलंद किया है। ऑनलाइन पेमेंट में जो स्तर अमेरिका और चीन जैसे देश नहीं छू पाए, भारत ने वो मुकाम हासिल कर दिखाया है। बीते साल 2022 में हर दिन 28 करोड़ से ज्यादा डिजिटल ट्रांजैक्शन हुई, जो चीन, अमेरिका जैसे विकसित देशों से कहीं ज्यादा है। ये वैश्विक स्तर पर भारत का बढ़ता प्रभाव ही है कि पापुआ न्यू गिनी के प्रधानमंत्री जेम्स मारेप मोदी जी का स्वागत पैर छूकर करते हैं और भारत को विकासशील और गरीब देशों का लीडर बताते हैं। तो वहीं ऑस्ट्रेलिया के पीएम एंथनी अल्बनीज भी दुनिया के सामने प्रधानमंत्री नरेंद्र मोदी को बॉस बताते हैं। सदियों तक विश्व को रास्ता दिखाने वाला भारत 21वीं सदी में एक बार फिर मोदी जी के नेतृत्व में वैश्विक स्तर पर अपनी भूमिका निभाने के लिए तैयार हो रहा है। বাধারঘাট রেল স্টেশনের ভেতরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ করে দেখা যায় সংশ্লিষ্ট স্টেশনে আনুমানিক 30 বছর বয়সী এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কর্মীদের মাধ্যমে খবর যায় জিআরপিএফ এর কাছে। পরবর্তী সময় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত যুবকের পরিচয় উদ্ধার করা যায়নি, তবে মৃত যুবকের হাতে জুহি পাল এই লেখাটা অঙ্কিত রয়েছে। তরতাজা যুবকের রেল স্টেশন চত্বরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ নির্দেশক্রমে রাজধানী সহ বিভিন্ন বাজারের মধ্যে খাদ্য দপ্তরের সার্ভে অভিযান অব্যাহত। আজ সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ দল রাজধানীর চৌমনি সহ চৌমনি বাজারে বিশেষ অভিযান সংগঠিত করে। এই অভিযান চলাকালীন সময় সংশ্লিষ্ট বাজারগুলো বিভিন্ন দোকানে যাবতীয় নির্দেশকে মান্যতা প্রদান করা হচ্ছে কিনা সে বিষয়গুলো যা পর্যবেক্ষণ করা হয়, ঠিক এছাড়াও ব্যবসায়ীরা কর্মে প্রতারণার আগ্রহ নিচ্ছেন কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখেন খাদ্য দপ্তরের আধিকারিক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আজকের অভিযান সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য আছে, আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন বাজারের দোকানগুলোর মধ্যে যাবতীয় প্রশাসন নির্দেশিকাগুলোকে মান্যতা দেয় এরকম অভিযান জারি থাকবে। কালকে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী কনফারেন্স হলে একটা মিটিং করেছিল। মিটিংয়ের মধ্যে একটা বার্তা দিয়েছিল, আমরা জনগণের সুবিধার্থে যাতে বঞ্চিত না হয়, চড়া দামে পণ্য যাতে কিনতে না হয়, এর জন্য আমরা প্রতি বাজারে যাতে আমরা রেট অথবা অভিযানটা যাতে আমরা চালাই, তারই অঙ্গ হিসাবে মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম স্যার সহকারে আমরা আজকে দুর্গা চৌমনি বাজারে অভিযান চালাই। অভিযানকালে দেখলাম সেখানে আলু এবং পেঁয়াজের যথেষ্ট পরিমাণে মজুত আছে, তা সত্ত্বেও কিছু কিছু ব্যবসায়ী তারা নির্ধারিত মূল্যের চেয়ে 2 টাকা 3 টাকা প্রতি কেজিতে বেশি নিচ্ছে। আমরা যখন প্রথম যারা ইন্সপেকশনে আসি, আমরা এক একজন করে একটা দোকানে রিটেল মূল্য আমরা জিজ্ঞেস করি, তখন তারা মূল্য দাম আমরা যখন আবার যৌথভাবে এটা তদন্তে যায়, তার দাম 2 টাকা 3 টাকা কম হয়ে যায়। আমি নিজে একটা ডিমের দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম 1 আলি ডিমের দাম কত, ডিমের বিক্রেতা
সুদাসুদি ভাষায় উত্তর দেয় এটা কাজের দিন 30 টাকা। আমি বললাম কম হবে কি না, উনি বললো না কম নাই। যখন আমরা যৌথভাবে দোকানে আসলাম তখন উনি বললো 26 টাকা। এইভাবে জনগণের পকেট তারা কাটা শুরু করছে। এটার থেকে কীভাবে নিবৃত্তি পাওয়া যায় এই উদ্দেশ্যে আমাদের অভিযান। এই অভিযান আমাদের প্রতিদিনের নিয়তে চলবে। যে দোকানের বিরুদ্ধে আপনারা সে বিরুদ্ধে কি কোনো অভিযোগ গ্রহণ করেছে? যে সমস্ত দোকানের বিরুদ্ধে অসঙ্গতি পাওয়া গেছে সরকারি নিয়ম মেনে তাদের বিরুদ্ধে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে এবং তাদেরকে আমরা আজকে তাদেরকে মুস্তাকা আমরা নিয়েছি যে তারা প্রতি কেজি পেঁয়াজের দাম 30 টাকার বেশি তারা নেবে না, প্রতি কেজি আলুর দাম 20 টাকার বেশি নেবে না এবং প্রতি আলু মানে 4টা ডিমের দাম 26 টাকার বেশি নেবে না। তারা অলরেডি মুস্তাকা আমাদের দিয়ে দিয়েছে। আমাদের অভিযান প্রতিনিয়ত জারি থাকে। অন্য বাজারগুলোতে দেখা যাচ্ছে অনেক আমরা এই বাজারে দুর্গাচুমনি বাজারে এখন আছি, এই বাজারে একের পরে আমরা এখন লিপসুমনি বাজারে আমরা যাবো এবং একে একে আমরা সদর মহকুমা শাসকের অধীন যতগুলি মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে আমাদের অভিযান করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগামী কিছুদিনের মধ্যেই পৌর নিগমের তরফ থেকে অ্যাকশন প্ল্যান জমা করার তোড়জোড় চলছে। নিগম এলাকার বিভিন্ন মানুষের প্রয়োজন মতো দাবিগুলোকে এই অ্যাকশন প্ল্যানে উপস্থাপিত করার জন্য নিগমের তরফ থেকে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ পৌর নিগমের সাউথ জোনের অন্তর্গত 7টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মগুলি ঘুরে দেখেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মেয়র পারিষদ বাপি দাস, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখরা উপস্থিত ছিলেন। এদিকে গোটা বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করতে গিয়ে মনিকা দাস দত্ত দাবি করেন আগামী দিনে যাতে করে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার মানুষের চাহিদা মতো উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা যায় তার জন্য তাদের এই কর্মসূচি। বিশেষ করে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন সহ কিভাবে